মেবি আমরা লাইভে আছি। আচ্ছা, আমরা একটু ফেসবুকটা ওপেন করে দিই। ওকে, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম যে আমাদের কোশ্চেন গুলোর প্যাটার্ন গুলো কি হবে, সেক্ষেত্রে হচ্ছে কি 20% হচ্ছে ইমিউনোহেমাটোলজি অথবা ব্লাড ব্যাংক। এবং আজকে আমরা যেখান থেকে শুরু করব, যেহেতু এটা কন্টিনিউয়াস একটা ব্যাচ এনরোল হয় আমাদের প্রতি 2 মাস বা 3 মাস পর পর হচ্ছে কি ব্যাচ এনরোল হয়। আমরা আজকে ইমিউনোলজি এবং সেরোলজি থেকে শুরু করব, যেখানে 15 থেকে 20% এটা ইয়ে করে ভ্যারি করে, 15 বলা থাকে। সেক্ষেত্রে দেখা গেছে ইমিউনোহেমাটোলজি এবং ইমিউনোলজি মিলে এভারেজে 20% হয়ে যায়। তো আমরা 15% ধরি। শুধুমাত্র আমেরিকান স্ট্যান্ডার্ডের বাইরে আপনাদের জন্য হিস্টো এবং সাইটো টেকনোলজি থাকবে। এই 5% হচ্ছে গিয়ে আপনাদের আলাদাভাবে, এটা আমরা কোর্স আউটলাইনে আমাদের ইনক্লুড থাকবে না। এখন যদি বলেন যে ভাই আপনি তো তাহলে 95% আমাদেরকে কাভারেজ করলেন, এই 5% কিভাবে কাভারেজ করবেন? এই 5% আমরা এক্সামের আগে আপনাদের হচ্ছে এক্সট্রা ভাবে আমি কাভার করে দেব, যেটা 1 ইয়ারে কাভার করব না। 5% আপনাদের জন্য কাভার থাকবে, নো প্রবলেম। তো এখানে 150 কোশ্চেন থাকবে 3 ঘন্টার জন্য। আমাদের এক্সামটা হবে সৌদি এবং হচ্ছে দুবাই, হ্যাঁ, এবং হচ্ছে এএসসিপি। এই এক্সাম গুলা ঢাকাতেই হবে। ঢাকাতে যেমন এএসসিপি হবে হচ্ছে গিয়ে এএসসিপি এক্সাম যেটা যারা দিবেন সেটা নিবে পিয়ারসন, এটা একটা এজেন্সি, পিয়ারসন। আর যারা দুবাইয়ের এক্সাম দিবেন তাদের এক্সাম হবে প্রোমেট্রিক। এগুলো সবই কিন্তু এজেন্সি, হ্যাঁ। এবং যারা সৌদি কমিশন দিবেন তাদেরও হবে পিয়ারসন। আচ্ছা, এই পিয়ারসন, প্রোমেট্রিক এরা একটা এজেন্সি, জাস্ট একটা পরীক্ষা কন্ডাক্ট করে, এর বাইরে কোনো কিছুই না। এই এক্সামটা হবে এমসিকিউ, 150টা এমসিকিউ থাকবে। আর এই এমসিকিউ টাইপটাকে বলা হয়, এমসিকিউ এক্সামটাকে বলা হয় সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। আপনার একটা কম্পিউটার রুমে নিয়ে যাবে, সবকিছু আপনার ভেরিফিকেশন করে, এবং সেখানে বসে আপনার 3 ঘন্টা সময় থাকবে। এর ভিতরে একটার পর একটা এমসিকিউ এক্সাম আসবে। সেই এমসিকিউ কোশ্চেনের আপনার কারেক্ট অ্যান্সার গুলো আপনি কারেক্ট করবেন। আপনার অনার এভারেজ আপনার হচ্ছে গিয়ে 55%। মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনাল যারা আছেন তাদের জন্য 55% পাস মার্ক থাকবে। এটা ভ্যারি করবে, পাস মানে +-5%। এটা আহ, দেখা গেছে যে ক্যাটাগরির উপরে, এই টেকনিশিয়ানের আবার ক্যাটাগরি আছে, ঠিক সেই ক্যাটাগরির উপরে। বাট আপনি 55% মার্ক পেলে আপনি পাস। তো এইটা গেল হচ্ছে কি পাশের মার্ক। এখন আমরা বেসিক্যালি এই যে কোর্স আউটলাইনটা, এই কোর্স আউটলাইনটা সৌদি আরব এবং দুবাই জাস্ট আমেরিকান স্ট্যান্ডার্ড যেভাবে পড়াশোনা করে, হ্যাঁ আমি কোশ্চেনে যাচ্ছি। তো আমেরিকান স্ট্যান্ডার্ড যেভাবে ফলো করে, আপনি যেটা করবেন সেটা, সেই এক্সামটা দিয়ে আপনি চাইলে আমেরিকান এক্সামও দিতে পারবেন। তো আপনাদের জন্য কোনো ইন্ডিভিজুয়াল কোনো গাইডলাইন হবে না। আপনাদের প্রিপারেশন হবে হচ্ছে গিয়ে একদম টপ নচ। বাট আপনি একটু ইজিয়ার, মানে আমেরিকান স্ট্যান্ডার্ডের সাথে একটু ইজি হবে এক্সাম প্যাটার্ন। সো একটু যদি পড়াশোনা করেন, আর যদি আমাদের এগুলো মডিউল গুলো আবার আলাদাভাবে দেওয়া আছে, এখানে অবশ্য নাই। এই মডিউল গুলোতে হচ্ছে গিয়ে আপনি মাইক্রোবায়োলজির ভিতরে কোন কোন কন্টেন্ট আছে এগুলো আবার আলাদা আছে, সেগুলো আমরা অন্য সময় কভারেজ করব। তো এই যে আমরা আহ, যদি এই কোর্স আউটলাইনের কন্টেন্ট গুলো যদি কভার করি, ইনশাল্লাহ সবাই পাস করে যাবেন। তো আমাদের পাশের যদি রেশিও যদি বলি, আসলে ওইভাবে রেশিও করা হয় না, বাট আমাদের ক্যান্ডিডেট যতজন ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই পাস করছে। ইভেন যারা নভেম্বরের ব্যাচ আছেন তারাও, আশা করা যায় যে সবাই পাস করবে। তো আমাদের পাশের রেশিও যদি বলি, 100% আমাদের পাশের রেশিও।
তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি কোর্স আউটলাইনের ইন্ট্রোডাকশন। আমাদের ক্লাসগুলো আমরা একটু আধা ঘন্টা আগে এবং পরে, এটা 9:30 থেকে 10টা অথবা 10:30 হতে পারে। তো আপনাদের টাইম শিডিউলটা রাখবেন 9:30 থেকে 11টা। এই টাইমটা আমাদের ক্লাস 45 মিনিট থেকে 1 ঘন্টার বেশি আমরা নেই না। এই 1 ঘন্টা এবং 45 মিনিট এর বেশি না নেওয়ার কারণে আমাদের ক্লাসটা অনেক বেশি দিন যায়। যেমন আমরা 4 মাস বলি, আমরা সেক্ষেত্রে এটা 6 মাসও হয়ে যায়। কেন? আমরা যদি একসাথে 3 ঘন্টা 4 ঘন্টা আমরা ক্লাস নিতে পারি, কিন্তু আসলে এই 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাসটা আপনার তো রিকভারি করতে হবে, আপনার তো পড়াটা বুঝতে হবে। আর একাধারে যদি আমি একটা নতুন টার্মিনোলজি আপনাকে বলে যাই, একটার পর একটা একটা আমি বলে যেতে পারবো, আমি ক্লাস শেষ করতে পারবো, বাট সেটার আউটপুটটা ভালো আসবে না। তো আরেকটা মজার ব্যাপার হলো, আমি সবাইকে বলি যে ভাই, আপনার অন্য যারা আছে, যারা এটা নিয়ে কাজ করে, সবাই পড়ায়, সবাই দেখা গেছে এএসসিপি পড়ায়, সবাই সৌদি কমিশনের এক্সাম প্রিপারেশন পড়ায়, আর আমি আপনাদেরকে বলি যে আপনাদের সাথে আমি পড়ি। তো এইখান পার্থক্যটা আমি জাস্ট এইখানেই, যে আপনাদেরকে এই যে একটা ব্যারিয়ার টিচার এবং স্টুডেন্ট, এটার কোনো ব্যারিয়ার নেই। কারণ আমি স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট, যখন আমরা একসাথে পড়বো তখন সেখানে কোনো ব্যারিয়ার থাকবে না। তাদেরকে আমরা সম্বোধন স্যার ডাক্তার আসলে সম্মান করে, সেটা আলাদা হিসাব। আমাদের এখানে কোনো স্যার আমরা সম্বোধন করি না, বিশেষ করে আমাদের কয়েকজন টিচার আছে, তারা প্রফেশনালিস্ট মানে টিচার, সেই কারণে আমরা স্যার মানে স্যার ভাবে সম্বোধন করি। তারা যে এজ এ টিচার হিসাবে বা আপনাদের টিচার হিসাবে সুপ্রিয়র হিসাবে সেইভাবে আসলে ট্রিট করা হয় না, আমরা পড়ি সেইভাবে। তো আমাদের পার্থক্যটা হচ্ছে এই ব্যারিয়ারটা আগেই সরাই দিই, যে আমরা আবার মাঝে মাঝে বলি যে হ্যাঁ, কিছু ইনফরমেশন আপনাদের ক্লাসে কিছু কোশ্চেন অ্যারাইজ হবে, যে ভাই এইটার ডিটেলটা কি। তো আমাদের কাছে ইনফরমেশন, এটা ব্রড সাবজেক্ট, আমরা যদি পড়তে চাই, আমরা ব্রড একটা কারিকুলাম নিয়ে পড়তেছি। যদি ইনফরমেশন থাকে তো সেটার সাথে সাথে জানিয়ে দিই, আবার যদি ইনফরমেশন না থাকে, হ্যাঁ ভাই আমি জেনে জানাবো, হয়তো বা একটা ক্লাস বা যখন ফ্রি হচ্ছে অন্য একটা রেফারেন্স বই দেখে সেটা ইনফরমেশন দিই। তো এইখানে আমরা আসলে হিডেন সিকের কোনো কিছু নাই। আমরা একটা ভালো একটা জার্নি শুরু করব, একসাথে শুরু করব, এটা কনসিস্টেন্টলি। এটা যে আজকে পড়লাম কালকে পড়লাম না। আমরা ঈদের দিনেও আমাদের পড়ার শিডিউল থাকে। আমরা যারা এই রমজানের ঈদ, কোরবানির ঈদ যারা করছি, হয়তোবা মেয়েরা একটু ব্যস্ত ছিল, আমি জানি ছেলেরা হয়তোবা বই নিয়ে ঈদের দিনে বসছেন। কারণ এটা একটা ড্রিম, আপনার ড্রিম যদি বাস্তবায়ন করতে হয়, কন্টিনিউয়াসলি আপনার পড়াশোনা করতে হবে এবং কনসিস্টেন্সি, এবং একটা মিনিমাম টাইম মেনটেন করতে হবে পড়ার জন্য। তো এইটা। আর আমরা যেই পড়াশোনাটা করব সেটা তিনটা বই, বেসিক্যালি তিনটা বই ফলো করব আমরা: বটম লাইন অ্যাপ্রোচ, সাকসেস, এবং হচ্ছে কি বিওসি, বোর্ড অফ সার্টিফিকেশন। এর বাইরে হাজারো বই আছে, সেগুলো আমি রিকমেন্ডেশন করব না। আমরা ক্লাসে ফলো করব হচ্ছে বটম লাইন। তো বটম লাইন বুকটা হলে একদম টু দা মার্ক। তো আমরা বটম লাইন অ্যাপ্রোচটা পড়বো এবং হচ্ছে কি আপনাদেরকে সাজেস্ট করব ওই টপিকস অনুযায়ী আপনারা আরো ডেপথলি জানার জন্য। আমরা যে কোর্সগুলো কভার করব তাতেই আপনাদের ইনশাল্লাহ একটা ভালো স্কোর চলে আসবে। তারপর অনেকের থাকে যে হ্যাঁ ভাই, এটা একটু ডেপথ জানতে হবে। তো আপনারা যখন সাকসেস পড়বেন ওই বইটা আরো এনজয় করবেন। এখন যারা ফেব্রুয়ারি ব্যাচে আছেন তারা খুব এনজয় করেন সাকসেস যখন পড়েন। তো এই দুইটা বই আমরা ফলো করবো, এবং প্র্যাকটিস সেশনের জন্য আমরা বিওসি 7th এডিশন, আমরা এর আগে 5 এডিশনে হচ্ছে ফলো করতাম, এখন থেকে 7 এডিশনে ফলো করব। এবং আপনাদের এক্সাম শিডিউলের আগে আমরা হচ্ছে গিয়ে যে অফিসিয়াল মক টেস্ট, আপনার একটা এনভায়রনমেন্ট হবে যেখানে অ্যাজ এ এক্সাম যে সেন্টার, যেভাবে হচ্ছে কি আপনাদের এক্সামটা হয় ঠিক সেইভাবে একটা আপনাদের সাবস্ক্রিপশন আপনাদেরকে প্রোভাইড করা হবে, এটা পেইড। সেখানে আপনি অ্যাজ এ হচ্ছে গিয়ে এক্সাম সেন্টারে যেভাবে হচ্ছে এক্সাম দিবেন ঠিক সেইভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, সেখানে আপনি সেই আগে প্রি স্কিল অ্যাসেসমেন্ট করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন। অলরেডি আমাদের 32 মিনিট শেষ। আমরা এখন আমার মনে হয় আমরা ক্লাসে চলে যাই। তাপস ভাই মনে হয় কোনো কোশ্চেন করতে যাচ্ছেন, প্লিজ বলেন। আমরা খুব দ্রুত আমরা ইয়েতে চলে যাব। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, এখানে পাসিং স্কোর হচ্ছে 55%, কিন্তু কোনো নেগেটিভ মার্ক আছে? না, কোনো নেগেটিভ নাই, এটা খুব সুন্দর জিনিস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এতটুকু জানার ছিল। কোনো নেগেটিভ মার্কিং নেই।
ও আচ্ছা, আরেকটু জিনিস, আমরা হচ্ছে গিয়ে যেই ক্লাসগুলো থাকবে এগুলো হচ্ছে গিয়ে উম, দুই ম্যাক্সিমাম রেকর্ড থাকবে। হ্যাঁ, জাহিদ বলেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে তো 100 মার্কের একটা প্রোগ্রেস দেখাইল, এখন বাকি যে 50 মার্কস আছে ওইটা আসলে কোনটা দিয়ে কভার হবে? বাকি 50 মার্ক। মানে 150টা এমসিকিউ না তো, এখানে একটা পার্সেন্টেজ দেখলাম টোটাল 100। হুম হুম হুম, টোটাল 100। জি। আচ্ছা, টোটাল 100 মানে 150 কোশ্চেনের ভিতরে ওনার এভারেজ 20% থাকবে, 150-র ভিতরে 20% থাকবে মাইক্রোবায়োলজি। এখন আপনার পার্সেন্টেজটা কি বোঝেন? আমি আমি মনে হয় বুঝতে পারি না। তাহলে আপনার সেখানে কোশ্চেন থাকবে হচ্ছে গিয়ে 25টা কোশ্চেন থাকবে মাইক্রোবায়োলজি। ঠিক আছে ভাই? জি জি। আচ্ছা। ও, যেটা বলছিলাম, আমরা বেসিক্যালি আপনাদের যে এক্সাম ম্যাটেরিয়াল এবং হচ্ছে এক্সাম ম্যাটেরিয়াল এবং আপনাদের আহ একটুখানি আপনাদের এক্সাম ম্যাটেরিয়াল এবং সব বুক সবকিছু হচ্ছে কি আপনাদের গুগল ক্লাসরুমের একটা অ্যাক্সেস দেওয়া হবে, গুগল ক্লাসরুমে থাকবে, সেখান থেকে আপনারা অ্যাক্সেস নিতে পারবেন এবং সবকিছু সেখানে থাকবে। তো ক্লাস শেষে আমি গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিব, সেখানে আপনারা জয়েন করবেন। যারা ব্যাচের স্টুডেন্ট তারা সেখানে আহ, যতক্ষণ পর্যন্ত এক্সাম দিবেন না ততক্ষণ পর্যন্ত সেখানে অ্যাক্সেস পাবেন। জি বলেন ভাই, প্লিজ বলেন, প্লিজ ভাই। জি ভাই, আমরা তো ক্লাস রেকর্ড গুলো তো পাবো, তাই না? সব ফ্রি অফ কস্ট, সব ক্লাসগুলো ফ্রি অফ কস্ট পাবেন। ও আচ্ছা, আমাদের নতুন যারা দুজন মেবি নাকি, একটু আপনাদের পরিচয়টা দিবেন, যারা জুলাইয়ের ব্যাচের। আসসালামু আলাইকুম। আমার নাম মাহাদি হাসান, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। আমার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর। মেড ইন বরিশাল। জি। আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বরিশাল। জি ভাই। আরেকজন ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ও, তাপস ভাই। আচ্ছা, গতকালকে আপনার সাথেই কথা হয়েছিল। জি ওকে জি ওকে। জি। জি, আমি তাপস চন্দ্র পাল। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে। আমি মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। আমি বর্তমানে ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামে আছি। ও, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, একটু সময় নিচ্ছি আমি। ওকে, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচেরই হচ্ছে গিয়ে আহ, এই এক্সাম ম্যাটেরিয়ালটা। এটা জাস্ট আমি আর কোনো পলিশ করিনি, যেভাবে আছে সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ও আচ্ছা, আমরা যেই বইটা ফলো করব এটা আমি পরে দেখাচ্ছি। ওই বইয়ের যে কোর্স কন্টেন্ট, ওই কোর্স কন্টেন্টের উপরে ডিপেন্ড করে বেসিক্যালি আপনাদের কিছু প্রেজেন্টেশন থাকবে। আমরা বেসিক্যালি বই ফলো করব, বাট ইন ডেপথ বোঝানোর ক্ষেত্রে আমরা মাঝে মাঝে ছোটখাটো স্লাইড গুলো আমরা একটু দেখবো। তো আমরা বেসিক্যালি আজকে হচ্ছে ইমিউনোলজি নিয়ে আলোচনা করব। আমরা ইমিউনোলজি ডিপ্লোমাতে পড়েছি, যারা ব্যাচেলর ডিগ্রি করেছি তারা ব্যাচেলর ডিগ্রিতে পড়েছি,
ইভেন বায়োকেমিস্ট্রি যারা আছেন ব্যাপকভাবে ইমিউনোলজি নিয়ে হচ্ছে পড়াশোনা করছেন। তো যারা জুলাই ব্যাচে তাদের ইমিউনোলজি নিয়ে একটু কোনো যদি ধারণা থাকে, অবশ্যই ধারণা আছে। আমি অনেক সময় আরেকটা জিনিস আমি যারা নতুন তাদের ক্ষেত্রে বলি, আমরা অনেক সময় আমরা কিন্তু একসাথে পড়াশোনা করি, হ্যাঁ। তো যখন আমরা ট্রিট করব, যখন দেখা গেছে আপনাদেরকে মানে স্পেসিফিকলি কোনো কিছু মেনশন করব, অনেক সময় ভাই আপু এগুলা কিন্তু আবার ওভারলুক হয়ে যায়। এগুলা কি বলে, আপনারা বেয়াদব হিসেবে নেবেন না, যেহেতু দেখা গেছে যে ট্রিট করার ক্ষেত্রে এটা একটু ডাকতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় নাম ধরে ডাকি সবাইকে, হ্যাঁ। তো আশা করি আপনাদের এটা কমফোর্টেবল হবেন, এবং যদি কোনো কি বলে আহ, সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো আম, মেহেদী না হাসান, ভাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, জাস্ট আমি একটা ফ্র্যাঙ্কলি বললাম যে আমি আবার সবাইকে বললাম যে সবাই পড়ায় আর আমি পড়ি, সবাই স্যার সম্বোধন করে নিজেকে, আর আমি আপনাদেরকে বলি যে ভাই বলে রাখেন। এইটাই হলো আমাদের আসলে ডিস্টেন্স থাকবে। আমরা অনেক ক্যাজুয়াল ডিসকাশন করব, অনেক ক্যাজুয়াল কথা বলবো, অনেক কিছু অন এয়ারে যেতে পারবো না। কারণ হচ্ছে কি, আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি সবাই লেকচার দিয়ে চলে যায়, আমরা কিন্তু প্রায় 40 মিনিট আমরা কিন্তু জাস্ট ইন্ট্রোডাকশনে সময় নষ্ট করছি। সো আমাদের ক্লাসটা পুলং হবে এই জন্য। আমরা ক্যাজুয়ালি পড়াশোনা করব, ডেপথে জানার চেষ্টা করব। অ্যাজ ইউজুয়াল আপনাদের ইন্টারাকশন নেওয়ার দরকার আছে, আপনাদের ছোট ছোট নোট টেকিং করবেন, ক্লাস শেষে সেগুলো নিয়ে আবার ডিসকাশন হবে, সেটার হচ্ছে কোশ্চেন করবেন, সেই কোশ্চেনের অ্যান্সার হবে। এইভাবে হচ্ছে কি আমাদের পড়াশোনা আগাবে। তো একটু ইমিউনোলজি নিয়ে একটু আপনারা কেউ একটু আমাকে এক্সপ্লেন করেন। আমাদের ডিপ্লোমা তো সবার ছিল ইমিউন সিস্টেম নিয়ে, বডি মেকানিজম আর ইমিউন সিস্টেম নিয়ে। এনিওয়ান? ওকে, যাই হোক, আমরা সবাই এটা জানি, একটু দেখি আমরা মনে পড়ে কিনা। আমরা যেটা জানি সেটা পলিশ করার চেষ্টা করি। আমরা ডিফেন্স মেকানিজম নিয়ে বেসিক্যালি আজকে আলোচনা করব। বডিতে কিছু সৈন্য আছে যেগুলো হচ্ছে বাহিরে আপনি যাচ্ছেন। বাংলাদেশের একটা পরিসংখ্যানে ছিল যে ঢাকার বাতাসে লেড পাওয়া যায়, আর্সেনিক পাওয়া যায়, প্যাথোজেন পাওয়া যায়, আর লটস অফ থিং। তো এই যে এত কিছু যে আমাদের শুধুমাত্র এয়ারেই থাকে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনি নিচ্ছেন, তারপর খাদ্যে ভেজাল, পচা বাসি, কত ধরনের খাবার ইনটেক করছি। তো এই যে তারপরও যে আমরা টিকে আছি, সেটা কেন? সেটা হচ্ছে আমাদের বডি ডিফেন্স মেকানিজম। এটাকে আমরা বলি সৈন্যবাহিনী। এই সৈন্যবাহিনী যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু এই যে যে যত ভেজাল, বা আমরা ফরমালিন খেয়ে আমরা হজম করে ফেলি, ঠিক না? বলে যে আমরা এই যে আম খাচ্ছি, এখন হিউজ পরিমাণ ফরমালিন অথবা আরেকটা কেমিক্যাল কম্পোজিশন ব্যবহার করা হয়, ফরমালিন না হলো, ফরমালিন না, এরকমই ফরমালিনই মেবি। তো হিউজ পরিমাণ ব্যবহার করা হয়, মানে যেটা মাত্রা অতিরিক্ত। এটা ফরমালিন ফলে ব্যবহার করতে পারে, বাট সেটা একটা পরিমাণ আছে প্রিজার্ভেশনের জন্য, বাট সেটা মাত্রা অতিরিক্ত ব্যবহার করে। তো আমরা যেটা খাচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সবকিছুতে ভেজাল। কিন্তু তারপরও আমরা কিভাবে সার্ভাইভ করছি? আমার বডি মেকানিজমের একটা ডিফেন্স সিস্টেম আছে। এই ডিফেন্স সিস্টেমটাই হচ্ছে কি আমাদের একটা শেল হিসাবে কাজ করে, একটা এটা ঢাল হিসাবে কাজ করে, এই ডিফেন্স মেকানিজম। আমরা আসলে আজকে এই ডিফেন্স মেকানিজম নিয়ে কাজ মানে করব। এই ডিফেন্স মেকানিজমটা কি এবং কিভাবে কাজ করে। আমরা বেসিক্যালি হিউম্যানের হচ্ছে কি ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু আমরা চিন্তা করি যে আমাদের বডিতে ডিফেন্স মেকানিজমে দুইটা জিনিস কাজ করে। এক হলো অ্যান্টিজেন এবং এই অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন থেকে আবার ইমিউনোজেন প্রডিউস হয়। সব অ্যান্টিজেনই কিন্তু আবার ইমিউনোজেন না। এখন অ্যান্টিজেন, ইমিউনোজেন এবং হচ্ছে অ্যান্টিবডি কি, এটা হলো ইমিউনোলজির একটা বেসিক পার্ট। তো এটা একটু ডেপথ আমরা একটু লাইন বাই লাইন জানার চেষ্টা করব। যে এটা আপনাদের কোশ্চেন হবে, যেহেতু সেহেতু আমরা লাইন বাই লাইন, আমি শুধুমাত্র ব্রিফ দিলে হবে না, এখান থেকে আপনাদের কোশ্চেন হবে। তো এই কোশ্চেন হওয়ার জন্য আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন। এখানে একটা জিনিস মজার ব্যাপার হইলো, আমি জাস্ট লেকচার দিয়ে যাব, আর সেই লেকচারে আপনি মনে করেন ক্লাস শেষ, এতে আমরা পাস করব না। আমাদের পড়তে হবে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট এইভাবে। ওকে,
তো সে এই কারণে আপনাদের শুধুমাত্র আমি বলে যাব না যে হ্যাঁ ঠিক আছে ভাই এই ইমোনোজেন, এই অ্যান্টিজেন, এটা হলো ফরেন সাবস্টেন্স, এটা হলো ইপিটোপ, এটা হলো এইভাবে কিন্তু আমরা ক্লাস শেষ করব না। আমরা ক্লাস শেষ করব প্রত্যেকটা লাইন ধরে, কারণ এই লাইনের ভিতরে আপনার কোশ্চেন হবে, আপনার হবে এমসিকিউ। স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে ভাই এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পড়ে যান, ভাই এটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে যান, এটা 2 লাইন লিখে আইসেন। এইটা বলার আমার কোনো সুযোগ নাই। যদি সুযোগ না থাকে তাহলে আপনার প্রত্যেকটা লাইন বাই লাইন আপনার পড়তে হবে। ওকে, আর আমার একটু আঁকাআঁকি করার অভ্যাসটা বেশি, যে ইন্ডিকেট করে করে দেওয়ার, লাইনে ইন্ডিকেট করে দেওয়ার যে হ্যাঁ ভাই এখান থেকে কোশ্চেন হবে। সো একটু বুঝতে সমস্যা হলে আমাকে একটু বলবেন। তো এই স্লাইডটা আমি ঠিক আছে। আপনাকে, হ্যাঁ বলেন ভাই প্লিজ। হ্যাঁ ভাইয়া বলেন। বলছি ঠিক আছে ভাইয়া। আচ্ছা ওকে, তো আমরা এই যে অ্যান্টিজেন এবং ইমুনোজেন নিয়ে একটু বলতেছিলাম যে অ্যান্টিজেন এবং ইমুনোজেন কি। দ্য ইমিউন সিস্টেম ডিফেন্স মেকানিজম, এটা হচ্ছে গিয়ে বডির ভিতরে একটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। এটা প্রাইমারিলি কাজ করে কি, এদের মিশনটা হচ্ছে গিয়ে প্রথমে এই যে আমাদের ইমিউন সিস্টেমের বেসিক্যালি কাজ প্রথমে হচ্ছে গিয়ে ওর মিশনটা হচ্ছে একটা জিনিস বলে না যে আর্মির আর্মির একটা প্রধান লক্ষ্য হলো জীবনে একটা একটা মিশন। একটা মিশনটা কি, যে কোনো দেশে গিয়ে সেই দেশের একটা শান্তিরক্ষী বা একটা রেসপন্সিবিলিটি পালন করবে। তো এই ইমিউন সিস্টেমের মিশনটা হচ্ছে গিয়ে কোনো থ্রেট যদি থাকে, কোনো ফরেন পার্টিকেল যদি থাকে, তাদেরকে আইডেন্টিফিকেশন করা এবং ইলিমিনেট করা, দুইটা জিনিস। শুধুমাত্র হ্যাঁ আমি জানলাম যে এটা একটা প্যাথোজেন, আমার বডিতে হচ্ছে গিয়ে সে ইন্টার করছে, আমি জানছি, বসে আছি বাস, কিন্তু তার বিরুদ্ধে যদি রেসপন্স না করে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ইমিউন সিস্টেম দুর্বল আছে। তাহলে আমাদের ইমিউন সিস্টেমের কাজ হলো আমাদের বডিতে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করা এবং ফরেন যারা আছে তাদেরকে চিহ্নিত করা, আইডেন্টিফিকেশন করা এবং হচ্ছে তাকে ইলিমিনেট করা, ওই থ্রেড গুলাকে ইলিমিনেট করা। এখন ওই থ্রেড গুলা হতে পারে ভাইরাস, হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ফাঙ্গাস, হতে পারে লটস অফ যত ধরনের মাইক্রো অর্গানিজম আছে, এরা হচ্ছে আমাদের বডির জন্য থ্রেড। এখন আসেন যে এই থ্রেডটাকে কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করি এটা একটু বুঝি। এটা প্রথমে কাজ করে একটা অ্যান্টিজেন, এ সাবস্টেন্স দ্যাট স্পেশালি ইন্টারাক্ট ইমিউন সিস্টেম। এইটা হলো একটা পলিস্যাকারাইড অথবা সুগার ব্যাগ। এই অ্যান্টিজেনটা তৈরি হলো একটা সুগার দ্বারা, মানে পলিস্যাকারাইড অথবা ডাইস্যাকারাইড। বেসিক্যালি পলিস্যাকারাইড, পলি মানে অনেকগুলা সুগার একটার পর একটা একটার পর একটা বসে একটা পলিস্যাকারাইড হয়, মানে একটা চিনি দ্বারা তৈরি পলিস্যাকারাইড যেটাকে বলা হয়। তো এটা মানে কেজুয়াল বলতেছি, আসলে চিনি না, এটা স্যাকারাইড বলা হয়। কার্বোহাইড্রেটের মেকানিজম পর থেকে হচ্ছে কি এটা তৈরি হয়। তো এই যে পলিস্যাকারাইড দ্বারা হচ্ছে কি একটা অ্যান্টিজেন তৈরি হয়। এই অ্যান্টিজেনের কাজটা হচ্ছে গিয়ে আমার ফরেন সাবস্টেন্সকে সেটাকে আইডেন্টিফাই করা এবং আইডেন্টিফাই করে যদি অ্যান্টিবডি থাকে সেই অ্যান্টিবডির সাথে মিট আপ করা। প্রথমে কাজ, স্পেশালি কাজটা হচ্ছে ইন্টারাক্ট করলো, ফরেন সাবস্টেন্সকে আইডেন্টিফাই করলো এবং সেইটা ওই আমার বডি মেকানিজমে যদি অ্যান্টিবডি থাকে তাকে চিনিয়ে দেওয়া। নট অল অ্যান্টিজেন, মানে সব ধরনের অ্যান্টিজেন বেসিক্যালি তারা ইমিউন রেসপন্সে কাজ করে না, তারা রিকগনাইজ করতে পারে বাট তারা কিন্তু বেসিক্যালি তারা ইমিউনোজেন হতে পারে না। সব অ্যান্টিজেনে ইমিউনোজেন না, যত ইমিউনোজেন আছে সবগুলাই হচ্ছে গিয়ে আমার ফরেন সাবস্টেন্সকে সে রেসপন্স করতে পারে, বাট সব অ্যান্টিজেন ফরেন সাবস্টেন্সের রেসপন্স করতে পারে না। ইমোনোজেন এবং ফরেন অ্যান্টিজেনের ভিতরে পার্থক্য হলো এতটুকু। এখন আসেনি ইমোনোজেনটা কি। ইমোনোজেনটা হলো একটা টাইপ অফ অ্যান্টিজেন দ্যাট ক্যাপাবল টু ইন্ট্রোডিউসিং ইমিউন রেসপন্স। তার মানে কি, যে ইমোনোজেন সে স্পেশালি সে ওই ফরেন পার্টিকেল বা এই যে যে ফরেন অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনের সাথে হচ্ছে রেসপন্স করতে পারে, লিডিং টু ফরমেশন অ্যান্টিবডি। এবং এই ইমিউনোজেনটা আলটিমেটলি যে আমাদের বডিতে যে অ্যান্টিবডি প্রডিউস করে সেই অ্যান্টিবডি প্রডিউসে কাজ করে, অ্যান্টিবডি প্রডিউসে সে কাজ করে। দ্য মোস্ট ইফেক্টিভ ইমিউনোজেন টিপিক্যালি লার্জ। এই ইমিউনোজেনটা বেসিক্যালি একটু বড় হয় এবং প্রোটিন হতে পারে অথবা পলিস্যাকারাইড হতে পারে, দুইটা টাইপের হতে পারে।
এক হতে পারে প্রোটিন অথবা পলিস্যাকারাইড হতে পারে। যদি ইমুনোজেনের কথা বলি তাহলে দুই টাইপের হয়, এক হলো প্রোটিন, সেকেন্ডলি হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড দ্বারা। তাহলে ইমুনোজেন এর কাজ হচ্ছে গিয়ে ফরেন সাবস্টেন্সের এগেনিস্টে রেসপন্স তৈরি করা এবং সেটা অ্যান্টিবডি প্রডিউস করা। আর অ্যান্টিজেনের কাজ হলো ফরেন সাবস্টেন্সকে চেনা এবং সেইটা চিনে সে রেসপন্স করতেও পারে নিজে ডিরেক্টলি, আবার নাও করতে পারে। দুইটার ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে। এবার আসেন যে এই ইমুনোজেনের একটা ক্যারেক্টারিস্টিক কি। ইমুনোজেন কাজটা করে ভাইয়া হচ্ছে দুইটা একটু আরেকবার একটু বলেন। আচ্ছা, অ্যান্টিজেনটা তো আমাদের বডিতে যখন কোনো ফরেন পার্টিকেল বডিতে প্রথম আসলো, সেই ফরেন পার্টিকেলটাকে রিকগনাইজ করা, চেনা, চেনার চেনার পরবর্তী সময় সে যে ইমিউন রেসপন্স, সেই ইমিউন রেসপন্সে অংশগ্রহণ করা। সে সবসময় ডিরেক্টলি ইমিউন রেসপন্সে অংশগ্রহণ নাও করতে পারে। সব ধরনের অ্যান্টিজেন আর কি রেসপন্স করবে এরকম কোনো কথা না, বাট যে ইমিউনোজেন সে ডিরেক্টলি হচ্ছে গিয়ে ইমিউন রেসপন্স করবে এবং অ্যান্টিবডি ফর্মেশন করবে। ওকে ভাইয়া, যে অ্যান্টিবডি ফর্মেশন করে, যদি অ্যান্টিবডি ফর্মেশন করলে কাজটা কি, এই অ্যান্টিবডি ওই অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রয় করা শুরু করবে, সে ইলিমিনেট করা শুরু করবে, সার্কুলেশন থেকে তাকে বাদ দেওয়া শুরু করবে। ওকে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এরা পলিস্যাকারাইড অথবা ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এবং প্রোটিন দ্বারা হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার থাকে এই যে অ্যান্টিজেনের অথবা ইমিউনোজেনের। এখন ওদের কাজগুলো কি, প্রধান কাজগুলো কি? তাদের কাজ হলো প্রথম হলো ফরেননেস, আমি সেলফ থেকে নন সেলফকে আইডেন্টিফাই করা। এমন যদি হয় যে হ্যাঁ আমার বডির সেল, সে এই বডির সেলটাকে নন সেলফ হিসাবে ধরে তাকে ডিস্ট্রয় করতেছে, এটা কিন্তু অটো ইমিউনো হয়ে গেল। আমরা অটো ইমিউনো ডিজিজ নিয়ে অটো ইমিউনো ডিজিজ নিয়ে কি আমরা ইমিউনো হেমাটোলজিতে পড়াশোনা করছিলাম? কিছু কিছু জায়গায় ছিল আর কি অটো ইমিউনো, ব্যাপক বিস্তর অটো ইমিউনো নিয়ে আমরা আলোচনা করবো। তো বেসিক্যালি এই যে ওর কাজটা হলো ফরেননেস, নন সেলফটাকে রিকগনাইজ করা হচ্ছে ওর কাজ। ওর সাইজটা বললাম না একটু আগে, দেখলাম না বড় একটা বিশাল সাইজ। ওর সাইজ হলো গিয়ে হাই মলিকুলার ওয়েট, এটা 10,000 কিলো, 10,000 ডেলটন। এই 10,000 ডেলটন থাকার কারণে তার পোটেনশিয়ালিটি বেশি থাকে, আর হচ্ছে তার ওই যে ক্যাপাবিলিটি বেশি থাকে। বেসিক্যালি তার ওই যে ফরেন পার্টিকেলকে ডিগ্রাডেশন অথবা ডিস্ট্রয় করার ক্যাপাবিলিটি বেশি থাকে। তার কেমিক্যাল কম্পোজিশনটা থাকে প্রোটিন, পলিস্যাকারাইড আর মোর ইমিউনোজেনিক কার্বোহাইড্রেট এন্ড লিপিড। সো ওই যে বেসিক্যালি ও প্রোটিন এবং পলিস্যাকারাইড, এবং এই প্রোটিন এবং পলিস্যাকারাইড হওয়ার কারণে কার্বোহাইড্রেট এবং লিপিডের থেকে ইমিউনোজেনিক হয় বেশি। আমরা মনে আছে কিনা, এবিওর আরএস এর চেতে হচ্ছে গিয়ে এবিওটা মোস্ট ইমিউনোজেনিক। আরএস এ দেখা গেছে যে যদি আরএস যদি ট্রান্সফিউশন রিঅ্যাকশন হয় সেটা হয় ডিলে, দেখা গেছে এবিওটা হয়ে যায় একদম কি বলে ইমিডিয়েট। তো এইটা হইলো গিয়ে তার কেমিক্যাল কম্পোজিশনের কারণে, হ্যাঁ, তার এই যে পলিস্যাকারাইড হওয়ার কারণে। আরএস অ্যান্টিবডি হলো প্রোটিন, তার ইমিউনোজেনিসিটি কম থাকে, বাট এবিও যেহেতু পলিস্যাকারাইড তার ইমিউনোজেনিসিটি বেশি থাকে। তো অর্থাৎ একটা অ্যান্টিজেনের ইমিউনোজেনিসিটি ডিপেন্ড করবে সে কোন টাইপের অ্যান্টিজেন, ঠিক না ভাইয়া? সে কোন টাইপের অ্যান্টিজেন সেটার উপরে ডিপেন্ড করে তার ইমিউনোজেনিসিটি। ইমিউনোজেনিসিটি যে বলতেছিলে যে তার রিঅ্যাকশন করার রেট অথবা তার পাওয়ারটা প্রকাশ পাবে। ওকে, তো ইমিউনোজেনিসিটি হলো এইটা। ইপিটোপ যেটা বলা হয়, ইপিটোপ বেসিক্যালি এই যে এইটা হলো, এইটা যদি একটা ইমিউনোজেন ধরি, এইটা হলো একটা ইপিটোপ। দ্য স্পেসিফিক সাইট অন ইমিউনোজেন হোয়ার দ্য অ্যান্টিবডি বাইন্ড। অ্যান্টিজেনের যে সাইটে অ্যান্টিবডি বাইন্ড করে সেটাকে বলা হয় ইপিটোপ। এই ইপিটোপের কথা আসবে আমাদের। এই ইপিটোপের উপরে ডিপেন্ড করে আমার তার মানে কি বলে তার পোটেনশিয়ালিটিটা হচ্ছে গিয়ে প্রকাশ পাবে। অর্থাৎ যার অ্যান্টিজেনের বাইন্ডিং সাইট বেশি, যার ইপিটোপ বেশি,
সে বেশি বেশি অ্যান্টিবডিকে অ্যাট্রাক্ট করতে পারবে, সে বেশি বেশি অ্যান্টিবডিকে বাইন্ড করতে পারবে। ওকে, সো ইপিটুপটা হলো দ্য স্পেসিফিক সাইট অন অ্যান ইমুনোজেন হোয়াট দ্য অ্যান্টিবডি বাইন্ড, যেখানে অ্যান্টিবডি বাইন্ড করে কমপ্লেক্স ইমুনোজেন ক্যান হ্যাভ মাল্টিপল ইপিটুপ। যার ইপিটুপ বেশি সে বেশি বেশি এই অ্যান্টিবডিটাকে বাইন্ড করতে পারবে, বেশি বেশি সাইট বেশি এবং ইপিটুপ কই, হ্যাঁ সে বেশি বেশি সাইটে বাইন্ড করতে পারবে। এটা খুব ঝামেলা, অ্যাডোবে কলমটা খুব ঝামেলা। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন ইমুনোজেন এবং অ্যান্টিজেন নিয়ে। এবার আসেন যে তার ডিফেন্স মেকানিজমে আমরা কিভাবে কাজ করে, আমার বডিতে কিভাবে ডিফেন্স মেকানিজমটা কাজ করে। আমাকে একটু সাউন্ড না শোনা গেলে আমি হেডফোন ছাড়া কথা বলতেছি, আর বেসিক্যালি আমি জোরেই কথা বলি, অত আস্তে বলি না। ল্যাপটপের সামনে নিয়ে নেই। ওকে, আমার ক্যামেরা হচ্ছে এই, ল্যাপটপ হচ্ছে এই, তো একটু অ্যাডজাস্ট করতে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। ওকে, তো ঠিক আছে, সাউন্ড অনেক ক্লিয়ার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের বডিতে এই যে ডিফেন্স মেকানিজম, আমরা এখন ইমুনোজেন এবং অ্যান্টিজেন নিয়ে জানলাম, অ্যান্টিবডি কি এখনো জানি না। তো অ্যান্টিবডি নিয়ে আসতেছি। তো এখন এই যে আমরা যে একটা ফরেন সাবস্টেন্স আসলো, এই ফরেন সাবস্টেন্সটাকে কিভাবে রিকগনাইজ করে সেটা একটু দেখি। তো এই যে ওর দুইটা হচ্ছে গিয়ে ডিফেন্স মেকানিজমের হিসাবে কাজ করে, দুইটা উইংস দিয়ে কাজ করে। ও প্রথমে বেসিক্যালি ও কাজ করে ইস মানে এনকাউন্টার ডিরাইভস রেঞ্জ অফ থ্রেড দ্য বডি ডিপ্লয় টু, মানে ওর বেসিক্যালি দুইটা উইংস থাকে। এই দুইটা উইংস এর মাধ্যমে হচ্ছে কি একটা থ্রেটকে রিকগনাইজ করে এবং সেটাকে ডিস্ট্রয় করে। এই যে এই দুইটার হলো ইউনিক একটা ক্যাপাবিলিটি থাকে। এই যে দুইটা উইংস বলতেছি, দুইটা ডানা বলতেছি, এদের ক্যাপাবিলিটি থাকে আলাদা এবং অপারেশনাল প্রোটোকলও থাকে আলাদা। এই যে আমরা দুইটা উইংস বলতেছি, এই উইংস দুইটার নাম হচ্ছে গিয়ে, একটা নাম হচ্ছে ইনেট আর একটা হচ্ছে অ্যাডাপটিভ। দুই ধরনের একটা থ্রেড পেলাম, আমরা দুই ভাবে কাজ করতেছে, একটা হলো ইনেট আর একটা হলো অ্যাডাপটিভ। তো এই ইনেট এবং অ্যাডাপটিভ, ইনেট যেটা সেটা হলো নন স্পেসিফিক। যত ধরনের ইমুনোজেন অ্যান্টিজেন আছে, যত ধরনের ফরেন পার্টিকেল আছে, তাদেরকে দেখা মাত্র তাদেরকে রিকগনাইজ করা, এটা হলো মোটামুটি ইনেটের কাজ। যে হ্যাঁ একটা ফরেন পার্টিকেল ঢুকছে, একটা ধরেন বি স্টিং দিছে, মানে অর্থাৎ কি বলে মৌমাছি, মৌমাছি হচ্ছে কি একটা ফুল ফুটাইছে, দেখবেন না জায়গাটা ফুলে যায় না, একটা রেসপন্স করলো না। এটা এই ধরেন এই যে প্রসেসটা, এটা হলো আমার নন স্পেসিফিক। কোন ধরনের ফরেন পার্টিকেল যে বি স্টিং যখন করলো, তখন তো বি তো মনে করেন মধু দেয় না আপনার গায়ে, আপনার তো ফুল ফুটায় একটা বীজ দিছে, টক্সিন দিছে। ওই টক্সিনের এগেনিস্টে তো আমার বডি মেকানিজমে একটা রেসপন্স দেখে জায়গাটা হচ্ছে গিয়ে আমার ইনফ্লামেশন প্রসেসে নিয়ে যাচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে, ঠিক না? তখন আপনার ওই জায়গাটার হিলিং করার জন্য আমার বডি মেকানিজম কাজ করতেছে। তো এটা হলো নন স্পেসিফিকলি কাজ করতেছে। যে ইনেট ইমিউনিটিটা বেসিক্যালি এটা হলো ইমিডিয়েট, একদম তৎনগত একটা হচ্ছে কি রেসপন্স করবে। জেনারেলি পারপাস ফার্স্ট লাইন, এরা বেসিক্যালি ফার্স্ট লাইনে ডিফেন্স মেকানিজমে কাজ করে। এরা বেসিক্যালি মানে জেনারেল পারপাস হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্সিভ হিসাবে কাজ করে। প্রথমেই এই ইনেট ইমিউনিটি কাজ করে, পরে হলো অন্যগুলোর কাজ। পরে সে দেখা গেছে যে ফরেন সাবস্টেন্স আসলো, সে চিনলো, সে ডিফেন্স মেকানিজমে সে অ্যান্টিবডি প্রডিউস করলো, এগুলো হলো পরের। বাট ইনেটটা হইলো সে ইমিডিয়েটলি রেসপন্স করলো, ইট ইজ সিস্টেম উই বর্ন উইথ অ্যান অ্যাক্ট অ্যাজ এ কনস্ট্যান্ট ব্যারিয়ার। তো এইটা আমাদের ব্যাপার হইলো যে এই ইনেট ইমিউনিটিটা হচ্ছে কি আমরা জন্মগতভাবে পেয়ে থাকি। আর এটা হচ্ছে গিয়ে এটা যেমন এটা এটা একটা কনস্ট্যান্ট ব্যারিয়ার, মানে এটা সাময়িক সময়ের জন্য আপনাকে একটা ব্যারিয়ার দিবে এবং একটা সুরক্ষা দিবে এই ইনেট ইমিউনিটিটা। আর অ্যাডাপটিভটা হলো শর্ট টার্ম, অল্প সময়ের জন্য, এবং এটা স্পেসিফিক, যেমন একটা প্যাথোজেনের স্পেসিফিকলি ওই প্যাথোজেনের এগেনিস্টে আপনাকে ইমিউনিটি দিবে, বাট অন্য প্যাথোজেনের এগেনিস্টে দিবে না। এটাকে বলা হয় অ্যাডাপটিভ, অ্যাকোয়ার অথবা স্পেসিফিক ইমিউনিটি। হাইলি স্পেশালাইজড and powerful system that target the specific threat and develop memory for past encounter. তার মানে হচ্ছে কি এটা একটা স্পেশালাইজড একটা ইমিউন সিস্টেম, যেটা
পূর্বে কোনো এক সময় আপনি এক্সপোজ হয়েছেন অথবা সেটাকে আপনি চিনেছেন, ওই রকম যদি সিচুয়েশন হয় তখন তার এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস করে। অর্থাৎ আপনার প্রিভিয়াসলি কোনো মেমোরি সেল প্রডিউস হয়েছে, অর্থাৎ সেই মেমোরি সেল থেকে অ্যান্টিবডি প্রডিউস হলো, সেইটার এগেনস্টে, মানে দেখা গেছে আপনার কোভিড-19 হয়েছে বা চিকেন পক্স এর কথা বলি, চিকেন পক্সটা একটা ভালো উদাহরণ হতে পারে। যেমন এটা চিকেন পক্স তো একটা ভাইরাল, হ্যাঁ, ভাইরাল ডিজিজ। তো ওই চিকেন পক্স যার জীবনে একবার হয়েছে, এই এই পার্সনের একদম আজীবনের জন্য হচ্ছে গিয়ে, আজীবন নয় বলা যায়, মানে লং টাইম পর্যন্ত তার ওইটার এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হয়। তখন সেকেন্ড টাইম কিন্তু আসলে ওই চিকেন পক্স বা পক্স দ্বারা আবার আক্রান্ত হওয়ার সুযোগ নেই, খুবই রেয়ার। আমরা যারা ছোটবেলা যারা একবার হইছে, দেখা গেছে আর জীবনে হয় না। যেমন আমার এসএসসি পরীক্ষার পরে এখানে একটা দাগ ছিল অনেক বছর, তো ওই একবারই হয়েছে, আমার ছোটবেলা হয় না, হয়েছে একদম এসএসসি পরীক্ষা দিলাম, তার পরবর্তী সময় আমার চিকেন পক্সটা হয়েছে। তো আমার বডিতে হচ্ছে গিয়ে ওই ভাইরাসটাকে চিনে ফেলছে, ওই ভাইরাসটাকে চিনে ফেলার কারণে আর সেকেন্ড টাইম ধরেন যে অন্য যে পেশেন্ট ছিল তাকে আমি টাচ করছি, যেহেতু ওইটা এয়ারবোনের মাধ্যমে, বাতাসের মাধ্যমে ছড়াইতে পারে, তো যে এয়ারবোন যেগুলো আছে, তো আমার দেখা গেছে যে বডি যেহেতু চিনে ফেলছে, সেক্ষেত্রে ওইটার বিরুদ্ধে ডিফেন্স মেকানিজম তৈরি করছে, আর ইহকালেও আমার ওই ওই ভাইরাসটা আর আমার বডিতে আসতে পারবে না, আসলে সেটাকে হচ্ছে ডিস্ট্রয় করা শুরু করবে আমার এই এই অ্যাডাপটিভ ইমিউনিটির কারণে। আর এটার রেসপন্স হচ্ছে একদম স্পেশালাইজ, স্পেসিফিকলি যেটার এগেনিস্টে হচ্ছে গিয়ে এই অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি হবে, সেটার এগেনিস্টে আপনার হচ্ছে গিয়ে ইমিউনিটিটা দিবে। এর রেসপন্সটা স্পেশালাইজড, আর এটার হচ্ছে গিয়ে ইমিডিয়েট রেসপন্স দিবে, এটা নন স্পেসিফিকলি। এবার আসেন যে আমাদের এই এলিট ফোর্সের, মানে এই যে অ্যাডাপটিভ ইমিউনিটির একটা এলিট ফোর্স রেসপন্স। এলিট ফোর্স বলতে আমরা বাংলাদেশের যারা, যেমন শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেছে, তো পুলিশ বা অন্য বাহিনী কেন ধরতে পারে না? কারণ কি, ওর এই ওই ওই স্পেসিফিকলি ওই প্রধানমন্ত্রীর দপ্তরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা আলাদা ফোর্স আছে, যেটা আমরা জানি যে এসএসএফ বলে বাংলাদেশের। তো ওইটাকে বলা হয় এলিট ফোর্স। তারা স্পেসিফিকলি ওই ব্যক্তি বা ওই সংস্থার কি বলে ডিফেন্স মেকানিজমের জন্য কাজ করে। তো আমাদের বডিতেও কিছু স্পেসিফিকলি এলিট ফোর্স অ্যাসাইন করা আছে, এই এলিট ফোর্স স্পেসিফিকলি কাজ করবে, ওর কাজ যেটা ও সেটাই সম্পাদন করবে একদম একুরেট ভাবে। সো এলিট ফোর্স গুলো একটু কি আমরা একটু জানার চেষ্টা করি। when the first line is branches or যদি ইনসাফিসিয়েন্স হয়, মানে আমার যে ফার্স্ট লাইন যে ডিফেন্সিস যেটা যারা আছে তারা যদি ইনসাফিসিয়েন্ট হয়, দ্য অ্যাডাপটিভ সিস্টেম মাউন্ট দ্য টার্গেট এন্ড পাওয়ারফুল এন্ড লাস্টিং দ্য ডিফেন্স। যদি আমার ফার্স্ট লাইন ডিফেন্সিভ কাজ করে, তাহলে অ্যাডাপটিভ যে সিস্টেমটা আছে সেই অ্যাডাপটিভ সিস্টেমটা আমার সেখানে অ্যাক্টিভেট হয়। তার মানে কি, ইনেট ইমিউনিটি যদি কাজ না করে, সেক্ষেত্রে আমার অ্যাডাপটিভ ইমিউনিটিও সেখানে রেসপন্স করে। এখন এই যে এদের বেসিক্যালি কাজগুলো কি কি, এদের ক্যারেক্টার গুলো কি, রেসপন্স গুলো কি, এই যে অ্যাডাপটিভ ইমিউনিটির কাজ, অ্যাডাপটিভ ইমিউনিটির কাজ হচ্ছে কি স্লোয়ার ইনিশিয়াল অ্যাক্টিভেশন। এই যে অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি হইলো, এটা বেসিক্যালি ওই যে ফার্স্ট লাইনে যারা আছে এরা চিনবে, এরা ডিস্ট্রয় করা শুরু করবে, এরপর অ্যাডাপটিভ ইমিউনিটি বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি তো চিনছি, এখন স্পেশালাইজড হয়েছে, হ্যাঁ ওকে, ওর দ্বিতীয়বার যখন আসবে ওকে আমি ডিস্ট্রয় করা শুরু করব। ওকে, ফার্স্ট লাইন ডিফেন্সিভ কাজ করবে, সেকেন্ডলি হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্সিভ যারা আছে অ্যাডাপটিভ যারা, এরা হচ্ছে কি স্লোয়ার, ইনিশিয়ালি অ্যাক্টিভেশন একটু সময় লাগে এবং একটু স্লোয়ার, এবং এরা হলো স্পেসিফিকলি, একটু আগে বললাম না যে এরা হাইলি স্পেসিফিকলি, তারা যাকে তাকে হচ্ছে কি ইমিউনিটি দেয় না, তাকে যাকে চিনে তাকে হচ্ছে কি ইমিউনিটি দেয়, এক্সট্রিমলি হাই এবং রিকগনাইজ স্পেসিফিক অ্যান্টিজেন। যদি স্পেসিফিক অ্যান্টিজেনকে রিকগনাইজ করা থাকে আগে থেকে, তখন ওই স্পেসিফিক অ্যান্টিজেনকেই তারা ডিস্ট্রয় করা শুরু করবে। অল ওভার ইন জেনারেল সবাইকে ইমিউনিটি দিবে না। এই যে এই এলিট ফোর্স যারা আছে, এটা মেমোরি সেল, জেনারেট লং লাস্টিং ইমিউনোলজিক্যাল মেমোরি। এরা একটা যে টার্মটা আছে, একটা স্পেসিফিক টার্ম পর্যন্ত হচ্ছে কি আপনাকে ইমিউনিটি দিবে। আস্তে 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 তার এই মেমোরি সেলটা, যেহেতু একটা মেমোরি সেল ঠিক না, ও মেমোরি সেল প্রডিউস করে, তো
তো এই মেমোরি সেলটা আস্তে 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 এটা রেস্টোর হওয়া শুরু করে। অর্থাৎ এই যে যতদিন পর্যন্ত মেমোরি সেল থাকবে ততদিন পর্যন্ত সে লং লাস্টিং ইমিউনিটি দিবে সেটা এবং মানে যখন মানে আপনি এক্সপোজ হবেন সাবসিকুয়েন্ট যখন মানে সাবসিকুয়েন্ট বলতে একবার আপনি এক্সপোজ হয়েছেন, সেকেন্ড বার যখন এক্সপোজ হলেন ওই অ্যান্টিজেন দ্বারা, এটাকে আমরা বলি সাবসিকুয়েন্ট। তো এই সাবসিকুয়েন্ট যখন এক্সপোজ হবেন ওই সাবসিকুয়েন্ট এক্সপোজার এগেনিস্টে আপনাকে ইমিউনিটি প্রোভাইড করবে। এরা বেসিক্যালি এই কি কম্পোনেন্ট হিসাবে যারা এলিট ফোর্স তারা কারা? তারা দুই ধরনের হচ্ছে কি এলিট ফোর্স থাকে, একটা হইলো সেলুলার ডিফেন্স আর একটা হলো হিউমারাল। সেলুলারের ভিতরে কাজ করে হলো টি লিম্ফোসাইট আর একটা হলো বি লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কিন্তু দুইটা টাইপ আছে, আমরা যারা হেমাটোলজিতে পড়ছিলাম মনে আছে আপনাদের? হেমাটোলজি পাইছিলেন ফেব্রুয়ারির ব্যাচ? জি ভাইয়া, টি সেল আর বি সেল। ওই সেল লাইনে যে লাইনটা কি ছিল? প্রোজেনেটর সেল থেকে, প্রোজেনেটর সেলের কোন সেল লাইন থেকে আসলো? মাইলয়েড না লিম্ফয়েড? লিম্ফয়েড। এক্স্যাক্টলি, ওর সেল লাইনটাই আলাদা থাকে। এই লিম্ফয়েড সেল লাইন থেকে আবার দুইটা সাইডের হচ্ছে গিয়ে এখানে স্টেজ আছে, দুইটা সাইডের হচ্ছে গিয়ে আমার লিম্ফোসাইট তৈরি হয়, একটা হলো লার্জ লিম্ফোসাইট আর একটা হলো স্মল লিম্ফোসাইট। লার্জ লিম্ফোসাইটের চ্যাপ্টারটা আলাদা, স্মল লিম্ফোসাইটের ভিতরে আবার এই টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট প্রডিউস হয়। আবার এই বি লিম্ফোসাইটের আবার একটু আলাদা একটা সুন্দর কাজ আছে, যাচ্ছি সেখানে। আর এই যে হিউমারাল ইমিউনিটি বেসিক্যালি অ্যান্টিবডি প্রডিউস বাই প্লাজমা সেল। এইটা বেসিক্যালি এই যে বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইট থেকে বেসিক্যালি আমার হিউমারাল ইমিউনিটি প্রোভাইড করে। তো দুইটা জিনিস আমরা জানতেছি যে অ্যাডাপটিভ ইমিউনিটিটা প্রিভিয়াসলি এক্সপোজ হওয়ার কারণে অ্যান্টিজেনকে চিনলো এবং তারা একটা ডিফেন্স মেকানিজম তৈরি করলো দুইটা সিস্টেমে, একটা হলো হিউমারাল আর একটা হলো সেলুলার। এই হিউমারালটা বেসিক্যালি বি লিম্ফোসাইট থেকে ডিফারেন্সিয়েট হয়ে অ্যান্টিবডি প্রডিউস করলো। এখন সাবডিভাইডেড যদি বলি যে এর আবার একটু আলাদা যদি করতে চাই, যে এই অ্যাডাপটিভ ইমিউনিটি এটার আবার দুইটা টাইপের ইমিউন রেসপন্স আছে, একটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হলো প্যাসিভ, ডিরেক্টলি আর একটা হলো ইনডাইরেক্টলি। কিভাবে? অ্যাক্টিভটা কি? the body produce its own antibody। একটু আগে একটা উদাহরণ দিলাম, আপনি একটা চিকেন পক্স বা যদি যে কোনো একটা দ্বারা যে কোনো একটা অ্যান্টিজেন দ্বারা এক্সপোজ হন, এটার এগেনস্টে এক টাইপের হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস হলো, অথবা আপনাকে হচ্ছে কি ওই যে হেপাটাইটিস বির ইমিউনোগ্লোবুলিন দিল অথবা ভ্যাকসিন দিল, এটাও কিন্তু ইমিউনোলজি কি বলে ইমিউন রেসপন্স তৈরি করলো। তার মানে কি দুইটা টাইপের, আপনি একটা হলো ডিরেক্টলি এক্সপোজ হলেন আর একটা হলো আপনার বাইরে থেকে হচ্ছে কি আপনাকে ইমিউনোগ্লোবুলিন দিল। দুইটার কাজই হচ্ছে কি আপনাকে ইমিউনিটি প্রোভাইড করা। ওকে, সো এই যে অ্যাক্টিভ ইমিউনিটিটা কি? দ্য বডি প্রডিউস ইটস ওন অ্যান্টিবডিজ ফলোইং দ্য ইনফেকশন অর ভ্যাকসিনেশন, জেনারেল ইনডোর ফর লাইফ। আর প্যাসিভটা কি? প্যাসিভটা হলো অ্যান্টিবডি আর রিসিভ ফ্রম এক্সটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্সটা হতে পারে মায়ের প্লাসেন্টা ক্রস করে, বেসিক্যালি শুধুমাত্র আইজিজি প্লাসেন্টা ক্রস করতে পারে। তো এইটা প্যাসিভ ইমিউনিটি, মানে ইনডাইরেক্টলি ইমিউনিটি পাইছে, মায়ের কাছ থেকে পাইছে প্লাসেন্টা ক্রস করে। অথবা ধরেন এই যে ইয়ের সময় করোনার সময় একটা খুব 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 ফেমাস একটা থেরাপি ছিল করোনা পেশেন্টের, ছিল কি ইমিউনো কনফার্মাইজ পেশেন্টের কি ছিল? তাহলে হেলদি ইন্ডিভিজুয়াল যারা ভালো আছে সুস্থ আছে তাদের কাছ থেকে প্লাজমা নিয়ে তাকে থেরাপি দাও, মানে প্লাজমার ভিতরে অ্যান্টিবডি ছিল, ওই অ্যান্টিবডি গুলো ওই কোভিড পেশেন্টকে তার ইমিউনিটি বুস্ট আপের জন্য কাজ করতো। এটা হলো প্যাসিভ ইমিউনিটি। তো প্রডিউস টেম্পোরারি প্রোটেকশন, এই যে প্যাসিভ ইমিউনিটি এরা সাময়িক সময়ের জন্য, মায়ের গর্ভে আছে ফিটাস, এই ফিটাসকে সাময়িক সময়ের জন্য মায়ের কাছ থেকে অ্যান্টিবডি গিয়ে তাকে প্রোটেকশন দিল, বাট যখন হচ্ছে গিয়ে মায়ের কাছ থেকে চলে আসলো তখন আলটিমেটলি আর এই প্যাসিভ ইমিউনিটি কাজ করলো না। অথবা সিরাম থেকে মানে সিরাম থেরাপিটা যখন দিলেন তখন মানে লটস অফ অ্যান্টিবডি হচ্ছে গিয়ে আপনি দিলেন, সেটার একটা লাইফ টাইম তো আছে, শেল লাইফ তো আছে, তো এরপর তো তার ইমিউনিটি হারায় ফেলবে। তো বেসিক্যালি আমার প্যাসিভ ইমিউনিটি একটা শর্ট টার্ম, আর এই যে অ্যাক্টিভ ইমিউনিটি যেটা হচ্ছে আপনি ওই যে কি বলে
চিকেন পক্সের একবার আক্রান্ত হওয়ার পরে ইমিউনিটি প্রডিউস হলো, অথবা আপনাকে ভ্যাকসিনেশন দিল, এই ইমিউনিটিটা এটা হচ্ছে ইনডোর লাইফ হতে পারে, ইনডোর বলা যায় না, এটা লং টার্ম পর্যন্ত আপনার এইটা প্রোটেকশন দিবে, এবং প্যাসিভটা শর্ট টার্মের জন্য। এগুলো আমরা ডিপ্লোমাতে বহুতবার পড়াশোনা হয়েছে, আমরা পরীক্ষার খাতাও লিখছি, আপনারা হয়তোবা জানেন, জাস্ট আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম। সো আপনারা কি বুঝতেছেন? আমি কিন্তু আসলে কোনো ফিডব্যাক নিচ্ছি না। হ্যাঁ, ভ্যাকসিনেশন দিলেও অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই। আচ্ছা একটু চেক করেন তো, আমি একটু ইয়ে করে দেই। ভুল ভুল লেখা হয়েছে নাকি? ভ্যাকসিন, হ্যাঁ, না না ইনফেকশন। ভাইয়া, সেটা না, ওই যে আমি এ মিলাচ্ছিলাম যে ওটা এক্সটার্নাল বাইরে থেকে যাচ্ছে, হ্যাঁ, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। আপনি তো বাইরে থেকে হচ্ছে গিয়ে ইমিউনোগ্লোবুলিনটা হচ্ছে গিয়ে মানে স্পেসিফিক ইপিটোপের এগেনিস্টে, স্পেসিফিক ইপিটোপের এগেনিস্টে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন পুশ করতেছেন। ওকে, কিছু নোট যদি, আচ্ছা আমাদের এই এগুলোতে হ্যান্ড নোট তো, কিছু ইনফরমেশন মিস ইনফরমেশন মাঝে মাঝে হয়ে যায়। আমাকে যখন আপনারা নিজেরা আবার পড়াশোনা করবেন তখন একটু জানেন যে ভাই এই জায়গাটা একটু কারেকশন দরকার আছে, এগুলো একটু মিসম্যাচ আছে, হ্যাঁ। তো একটু আমাকে জানাইলে তখন আমি এটা আবার দেখা গেছে আবার কারেকশন করে নিতে পারবো। ওকে, সো আমরা একটু পরে যাই, আমি দ্রুতই যাচ্ছি। আপনারা কি বুঝতেছেন কে কে আছি আমরা? জি ভাই আছে। আমি ফিডব্যাকটা নিচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে আজকে যেহেতু প্রায় 30 মিনিটের মতো ইন্ট্রোডাকশনেই আমরা নষ্ট করছি, এই জন্য ফিডব্যাকটা নিচ্ছি না। আর এগুলো ইজি, এগুলো আমরা ডিপ্লোমাতে পড়ছি, ব্যাচেলারে পড়ছি, সো জাস্ট একটু আবার নতুন করে রিকল করা, এছাড়া আর কোনো কিছু না। এবার একটু অ্যাডাপটিভ এবং হচ্ছে কি ইনেট ইমিউনিটি, ওই যে আমরা এই কোশ্চেনটা খুব আসতো ডিপ্লোমা যারা করছেন, এই কোশ্চেনটা খুব পরীক্ষায় দিত, দুটার ভিতরে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আপনাদের কোশ্চেন মোটেও এইভাবে আসবে না, যেহেতু আমাদের ইমিউনোলজি ব্রড একটা চ্যাপ্টার, সেক্ষেত্রে আমরা একটু পরিচিত হয়ে নিচ্ছি যে অ্যাডাপটিভ কি, ইনেট কি, যাতে আমাদের টার্মিনোলজি গুলো একটু জানা। তো যেটা ইনেট, এটা হলো নন স্পেসিফিক, বারবার বলতেছি যে এটা নন স্পেসিফিক, সব ধরনের যারা আছে, যাদের আছে তাদের প্রথমেই ধরে তাকে চিনে মানে রিকগনাইজ করবে, এবং তাকে সে যদি পারে ডিস্ট্রয় করে দিব, নয়তোবা অন্য বাহিনীর কাছে সে তুলে দেবে। এটা হলো ইনেটের কাজ। আর অ্যাডাপটিভ যারা, তারা হলো স্পেসিফিক, তারা মানে স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনিস্টে হচ্ছে গিয়ে তারা প্রোটেকশন দিবে। এদের কাজটা হইলে, ইনেটের কাজটা হইলো ফ্যাগোসাইট, মানে ফ্যাগোসাইটোসিস করা, এনগালফ করা, মানে ফ্যাগোসাইটোসিস প্রসেসটা হলো কি আপনার সার্কুলেশন থেকে তাকে আলাদা বের করে দেওয়া। হ্যাঁ, ওই ফ্যাগোসাইট করে কিলার সেল, ন্যাচারাল কিলার সেল যারা আছে, এদের মানে কি সেল, এই ফ্যাগোসাইটিক সেল এবং ন্যাচারাল কিলার সেল বেসিক্যালি হচ্ছে গিয়ে ডিস্ট্রয় করে এই সেলগুলাকে, যে ফরেন সাবস্টেন্স আছে এদেরকে হচ্ছে ডিস্ট্রয় করে। ন্যাচারাল কিলারটা, এটাকে আবার বলা হয় লার্জ লিম্ফোসাইট বলা হয়। হ্যাঁ, ন্যাচারাল কিলার সেল, আরেকটা হলো লার্জ লিম্ফোসাইট, এটা সাইজ একটু বড় থাকে। আর এই যে যেটা অ্যাডাপটিভ সেটার ভিতরে হচ্ছে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটে কাজ করে। এরা হচ্ছে কি মেমোরি সেল অ্যাবসেন্ট থাকে, মেমোরি সেল থাকে না, এবং যেটা অ্যাডাপটিভ সেটা মেমোরি সেল থাকে, এবং রেসপন্সটা করে ইমিডিয়েট, এবং হচ্ছে কি ম্যাক্সিমাম রেসপন্স করে, খুব গুরুত্বপূর্ণ রেসপন্স করে, খুব বাজেভাবে রেসপন্স করে কোনো ফরেন সাবস্টেন্স আসলেই। আর এই যে অ্যাডাপটিভ, এরা একটু আলিশে, এরা একটু আস্তে ধীরে এক্সপোজ হওয়ার পরে আস্তে ধীরে হচ্ছে রেসপন্স শুরু করে। এটা মানে লক টাইমটা একটা এক্সপোজ হওয়ার পরে সময় লাগে, এটা চিনতে সময় লাগে, রিকগনাইজ করতে সময় লাগে, সে ম্যাক্সিমাম টাইম নেয়। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এদের 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 কি মলিকুল, ও এরা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট, এরা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টের সাথে কাজ করে। আর এরা হচ্ছে অ্যান্টিবডি, অ্যাডাপটিভ যারা, অ্যান্টিবডি এবং সাইটোকাইন, এই দুইটার মাধ্যমে হচ্ছে গিয়ে তারা ডিফেন্স মেকানিজম। কমপ্লিমেন্ট বেসিক্যালি হচ্ছে কি, কমপ্লিমেন্ট কোনো ফরেন পার্টিকেলকে, অর্থাৎ ধরেন অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি, এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটাকে যখন মানে একটা ফরেন অ্যান্টিজেন ঢুকলো আমার বডিতে, ফরেন অ্যান্টিজেন ঢোকার পরে সেটাকে রিকগনাইজ করলো, অ্যান্টিবডি বাইন্ড করলো, এই যে বাইন্ড করলো, বাইন্ড করার পরে এদেরকে তো সার্কুলেশন থেকে
সরাইতে হবে, তাকে ডিস্ট্রয় করতে হবে। সেখানে এই কি পয়েন্টের কাজ করে এই কমপ্লিমেন্ট বেসিক্যালি। এই কমপ্লিমেন্ট তখন ওদেরকে বাইন্ড করে, এদেরকে ডিগনাইলেশন করে, কেমিক্যাল সাবস্টেন্স থেকে তাকে হচ্ছে গিয়ে মানে সার্কুলেশন থেকে বের করে টুকরো টুকরো করে আস্তে আস্তে আমাদের সার্কুলেশন থেকে বের করে দেয়। আর এই অ্যাডাপটিভ যেটা, সেটা তো সাইটোকাইন রিলিজ করে, ফরেন পার্টিকেল পাইলে সাইটোকাইন রিলিজ করে অথবা অ্যান্টিবডি প্রডিউস করে তাকে হচ্ছে গিয়ে আমাদের সার্কুলেশন থেকে বের করে দিচ্ছে। এটা হচ্ছে অ্যাডাপটিভ এবং ইনেটের ডিফারেন্সিয়েশন। এবার আসেন যে আর কি কাজ, রোস্টারটা কি? এই যে আমাদের ইমিউনিটির যে রোস্টার, তারা হচ্ছে গিয়ে কিভাবে কাজ করে। এই যে আমরা দুই ধরনের হচ্ছে গিয়ে আমরা দুই ধরনের হচ্ছে গিয়ে রেসপন্স পাইলাম, ইমিউনিটি পাইলাম, এটা এদের কাদের কি রোস্টার। আচ্ছা একটা মিনিট, আমাদের শিমু আপা কে আসছে? না ভাই। একটু আপনাদের ব্যাচে আছে তো, আপনি একটু ইয়েতে দেন, ওই ওনাকে একটু মেসেজ দেন, জয়েন করতে বলেন। হ্যাঁ, এটা তো রেগুলার ইয়ে, তো একটু মেসেজ দেন। ফেব্রুয়ারি যারা আছেন ওনাকে 2-3 জন একসাথে মেসেজ দেন। ওকে, যাই আমরা। তো এই যে আমাদের ইমিউন সিস্টেমে বাই রোটেশন, বাই রোস্টারে হচ্ছে গিয়ে কাজ করে। এই বাই রোস্টারে কাজ করার ভিতরে, এর ভিতরে হচ্ছে ইমিউন সেল গুলো কি কি, আমাদের গ্রানুলোসাইট, মনোসাইট এবং লিম্ফোসাইট, এদের রেসপন্সিবিলিটি গুলো কি কি থাকে। বেসিক্যালি এই যে গ্রানুলোসাইটের ভিতরে, আমরা তো জানি যে আমরা আমাদের যে ডাব্লিউবিসির ভিতরে দুইটা দুইটা টাইপের হচ্ছে গিয়ে সেল আছে, একটা হলো গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট, ঠিক না? এটা এই গ্রানুলোসাইটের যার ভিতরে গ্রানুলস আছে তাকে আমরা গ্রানুলোসাইট বলি। হেমাটোলজিতে আমরা বিস্তারে আলোচনা করছি, যাচ্ছি না। এই গ্রানুলোসাইটের কাজটা কি? এটা হলো র্যাপিড রেসপন্স করবে। এই গ্রানুলোসাইট বেসিক্যালি নিউট্রোফিল, ইসোনোফিল এবং বেসোফিল। এদের মোস্ট ইম্পর্টেন্ট কাজটা হইলো তারা ফ্যাগোসাইটোসিস প্রসেসে আগায় দিবে এই নিউট্রোফিলে। আর এটা হলো গিয়ে আর্লি স্টেজে তারা, এই নিউট্রোফিলকে বলা হয় ফার্স্ট লাইন ডিফেন্সিভ। ফার্স্ট লাইন ডিফেন্সিভ কেন বলা হয়? দেখবেন কোন ধরনের বডিতে ইনফেকশন, ইনফ্লামেশন হলে নিউট্রোফিলের বিস্তর কাউন্ট বেড়ে যায়, দেখছে না? নিউট্রোফিলের সার্কুলেশনে খুব বেশি বেড়ে যায়। কারণটা কি? কারণ ওই যে বডিতে কোনো ইনফেকশন যদি হয়, ওই ইনফেকশনের এগেনস্টে প্রথমেই নিউট্রোফিল গিয়ে কাজ করা শুরু করে। বেসিক্যালি এটা ব্যাকটেরিয়াল অথবা আদার ডিজিজের কারণে, স্পেশালি এই নিউট্রোফিলরা সার্কুলেশনে বেশি আসে। তখনই আমরা দেখি যে গ্রানুলোসাইট অথবা লিউকোসাইট কাউন্ট 20,000, 30,000 এর ভিতরে দেখা গেছে 80% অথবা 90% হচ্ছে গিয়ে নিউট্রোফিলের পরিমাণটা থাকে। সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি, মোস্ট নিউমারাস। এই যে ফ্যাগোসাইটিক সেলের ভিতরে মোস্ট নিউমারাস হচ্ছে সেল হচ্ছে আমার নিউট্রোফিল। এরা আর্লি স্টেজের ইনফ্লামেশনে কাজ করে। ইসোনোফিল এরা হচ্ছে গিয়ে প্যারাসাইটিক যদি কোনো ইনফেকশন থাকে, এই প্যারাসাইটিক ইনফেকশনকে নিউট্রালাইজ করে। ব্যাসোফিলের সুন্দর একটা কাজ আছে, এই ব্যাসোফিলটা হিস্টামিন রিলিজ করে। এই হিস্টামিন রিলিজ করে এবং আদার মেডিয়েটর ইন অ্যালার্জিক রেসপন্স, এবং অন্যান্য অ্যালার্জিক রেসপন্সের সাথে এই ব্যাসোফিল কাজ করে। অর্থাৎ এই আমাদের এই কোন ধরনের যদি অ্যালার্জিক রেসপন্স হয়, সেটা যদি চিন্তা করে যে হ্যাঁ অ্যালার্জিক রেসপন্স হচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে যে এখানে ব্যাসোফিল বেশি বেশি প্রডিউস হচ্ছে। এটার পিছনে হচ্ছে হিস্টামিন কাজ করে। এখন এই হিস্টামিন যদি কাজ করে বেশি, তখনই তো আমরা অ্যান্টি হিস্টামিন খাই না? ওই যে আরেক অ্যান্টি হিস্টামিনের আরেক নাম আছে হিস্টাসিন। আমরা মোস্ট কমনলি 2 টাকা জি পাতা ভাইয়া। হিস্টাসিন, হ্যাঁ, এটা বেসিক্যালি অ্যান্টি হিস্টামিন। হ্যাঁ, ওই যে কোল্ড অ্যালার্জি, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা হয়, নাক দিয়ে পানি পড়ে, তারপর ঠান্ডা লাগে, তারপর হচ্ছে শ্বাসকষ্ট হয়, এগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই অ্যালার্জিন রেসপন্সের কারণে। তো তখন এই অ্যান্টি হিস্টামিন দ্বারা তাকে একটু প্রশমন করে রাখে।
কিন্তু তার পিছনে যখন এরকম রেসপন্স হয় তখন আমার বুঝতে হবে যে আমার কোনো ধরনের হচ্ছে অ্যালার্জিক রেসপন্সের কারণে আমার এই অবস্থা হচ্ছে। মনোসাইট কাজ করে কি, এটাকে ম্যাক্রোফেজ, মনোসাইটকে ম্যাক্রোফেজ বলতেছি কেন, এদের কাজ হচ্ছে ভার্সাটাইল। এরা বেসিক্যালি এরা মানে যখন সার্কুলেশনে থাকতেছে তখন এদেরকে বলতেছে আমরা মনোসাইট, যখন এটা আদার টিস্যুতে যাচ্ছে তখন তাকে আমরা ম্যাক্রোফেজ বলতেছি। আরো আরো নাম স্পেসিফিক অর্গানে স্পেসিফিক আমরা ওদেরকে ওদের ওদের নাম মানে ওদের রেসপন্সিবিলিটি আলাদা হয়ে যায়। স্পেসিফিক টিস্যুতে যখন যাবে তখন স্পেসিফিক নাম হয়ে যায়। বেসিক্যালি মনোসাইট থেকে হচ্ছে গিয়ে তারা ম্যাক্রোফেজ হিসাবে কাজ শুরু করে। এরপর এরপর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট বেসিক্যালি আমাদের এটা অ্যাডাপটিভ ইমিউনিটির ভিতরে, এই গ্রানুলোসাইট কিন্তু হচ্ছে ইনেট ইমিউনিটির ভিতরে, হ্যাঁ। আর এই লিম্ফোসাইট একটু আগে জানলাম যে আমরা হচ্ছে গিয়ে অ্যাডাপটিভ ইমিউনিটির ভিতরে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট এবং ইনেট ইমিউনিটিতে এনকে সেলটা থাকে। তার মানে আমরা দুই ধরনের স্মল লিম্ফোসাইট এবং লার্জ লিম্ফোসাইট। লার্জ লিম্ফোসাইটটা হচ্ছে গিয়ে ন্যাচারাল কিলার সেল এবং স্মলটা হচ্ছে গিয়ে ওই যে টি এন্ড বি, এরা হচ্ছে গিয়ে অ্যাডাপটিভ ইমিউনিটিতে কাজ করে। এবং এই টি এবং বি সেলের কিন্তু বিস্তর কাজ আছে। ন্যাচারাল কিলার সেল যারা আছে এরা আমাদের বডিতে অসংখ্য অসংখ্য অ্যাবনর্মাল ক্যান্সারাস মানে কি বলে যে সেলগুলো অ্যাবনর্মাল সেল আছে, এই ক্যান্সার সেলগুলোকে সে প্রতিদিনই হচ্ছে সে ডিস্ট্রয় করে। এই যে ন্যাচারাল কিলার সেলগুলো, এই ন্যাচারাল কিলার সেলের যখন রেসপন্সিবিলিটি যখন কমে যায় তখনই তো ওই অ্যাবনর্মাল সেল গ্রোথ দেখা যায়, তখনই তো ক্যান্সার সেল দেখা যায়, অ্যাবনর্মাল সেল পলিপারেশন দেখা যায়, হ্যাঁ, তখনই তো আমরা বলি ক্যান্সার। এই ন্যাচারাল সেল যদি প্রতিদিন ডিস্ট্রয় যদি না করে তখনই সার্কুলেশন আমার বেড়ে যাচ্ছে এবং ডিজিজ কন্ডিশনে চলে যাচ্ছে। এবার একটু ডিভাইডেশন করি যে আমরা এদের কাজ কি। এখান থেকে কোশ্চেন হবে, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন হবে, সো অ্যালার্ট থাকেন। আচ্ছা, টি লিম্ফোসাইটের কাজটা কি? টি লিম্ফোসাইট হলো প্রাইমারি এজেন্ট অফ সেল মেডিয়েট ইমিউনিটি। এই টি লিম্ফোসাইটের কাজটা হলো সেল মেডিয়েট ইমিউনিটি দিবলো রেসপন্স এগেইনস্ট দ্য ভাইরাল ইনফেকশন। এবং এরা ভাইরাল, আমরা যখন দেখি না কোনো ধরনের ভাইরাল ইনফেকশন হয় লিম্ফোসাইট কাউন্ট ধাম করে বেড়ে যায়, দেখি না? তো লিম্ফোসাইট ইন্ডিকেট করে যে আমার এটা ভাইরাল ইনফেকশন। এন্ড ডিরেক্ট সে এই যে বললাম না যে ডিরেক্টলি হচ্ছে গিয়ে সে যে আমার টিউমার সেলগুলো আছে, ক্যান্সার সেল আছে, অ্যাবনর্মাল সেল আছে, এই অ্যাবনর্মাল সেলগুলোকে প্রতিদিনই সে ডিস্ট্রয় করতে থাকে। এই যে আমার এই টি লিম্ফোসাইট অথবা ন্যাচারাল কিলার সেল, এরা হচ্ছে টিউমার সেলগুলোকে সে প্রতিদিন ডিস্ট্রয় করে। এই যে সেলটা আছে, সেলের সারফেসে একটা কেমিক্যাল সাবস্টেন্স আছে, এটাকে বলি আমরা সিডি মার্কার। কি বলি? ক্লাস্টার ডিফারেন্সিয়েশন দরকার নাই, সিডি মার্কার বলি অথবা সেল সারফেস মার্কার বলি। এই সেল সারফেস মার্কারকে আমরা সিডি দ্বারা প্রকাশ করতে হয়, যে ক্লাস্টার ডিফারেন্সিয়েশন। তো সিডি ধরেন একটা টাইপ সিডি মার্কার। ইমিউনোলজি আপনারা হেমাটোলজিতে সিডি মার্কার পাইছিলেন? জি ভাইয়া। হ্যাঁ, ওখানে পাইছেন। আচ্ছা, তো এই সিডি মার্কার নিয়ে সেখানে বিস্তর আলোচনা হয়েছে। সিডি মার্কারটা আমরা যারা নতুন তারা জেনে রাখি যে সেলের সারফেসে অ্যান্টিজেন কোনো কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটাকে আমরা একটা স্পেসিফিক নামকরণ করা হয়েছে, বা ধরেন লিম্ফোসাইটের গায়ে যেই টাইপের কেমিক্যাল আছে ওই কেমিক্যালটার একটা স্পেসিফিক আমি মার্কার দিয়ে রাখছি যাতে সহজে আইডেন্টিফিকেশন করা যায়, এটাকে আমরা সিডি মার্কার বলি। এই যে সেল সারফেস মার্কারটা CD3 এবং CD4 থাকে, এবং যেটা হলো হেল্পার টি সেল দুইটা। আর CD8 এটা হলো সাইটোটক্সিক টি সেল, একটা হলো হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল। মানে টি সেলের ভিতরে দুই টাইপের, এখানে খেয়াল করেন কিন্তু টি সেলের ভিতরে দুইটা ক্লাস্টার ডিফারেন্সিয়েশন করা যায়, একটা হলো হেল্পার টি সেল আর একটা হলো সাইটোটক্সিক টি সেল। যত টি সেল আছে, যত লিম্ফোসাইট আছে তার থেকে 65 থেকে 80% হচ্ছে এই টি লিম্ফোসাইট। এন্ড বি লিম্ফোসাইটের কাজটা হলো ওদের স্পেসিফিক কাজ। এই বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে, অথবা এটাকে বি সেল বলা হয়, ফাংশনটা হলো কি প্রাইমারিলি এজেন্ট অফ অ্যান্টিবডি মেডিয়েটেড হিউমারাল ইমিউনিটি। এই বি সেলটাই বেসিক্যালি হিউমারাল
হিউমোরাল ইমিউনিটি প্রডিউস করে এবং পরবর্তী সময় প্লাজমা সেল থেকে সে অ্যান্টিবডি প্রডিউস করে। অ্যান্টিবডিটা প্রডিউস হলো এই বেসিক্যালি বি সেল থেকে। এই বি সেল ইকুয়াল টু 20 মনে রাখবেন। বি সেলের সিডি মার্কার হলো 20 মানে 20, 19 এন্ড 20 এদের হলো সেল সারফেস মার্কার। এই সেল সারফেস মার্কার সারফেস মূলত হচ্ছে আইজিজি, আইজিএম। আর এরা সার্কুলেশনে থাকে 5 থেকে 10 থেকে 15% লিম্ফোসাইট, মানে ওই টোটাল লিম্ফোসাইটের ভিতরে 10 থেকে 15% হচ্ছে গিয়ে এই বি লিম্ফোসাইট। আচ্ছা, এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের একটা ক্যালকুলেশন মেথড আছে। ক্যালকুলেশন মেথডটা এখানে লাগবে না, বাট হেমাটোলজিতে লাগবে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট টোটাল কাউন্ট থেকে বের করতে। ন্যাচারাল কিলার সেলটা এটাকে আমরা লার্জ লিম্ফোসাইটে বলি। একটা প্রোজেনারের সেলের একটা স্পেসিফিক একটা কি বলে স্পেসিফিক একটা লাইনেস বলা হয় এটাকে। স্পেসিফিক একটা লাইনেস, এই লাইনেস থেকে আর কোনো ডিভাইডেশন হয় না, এই বড় সেলটাই থাকে ন্যাচারাল কিলার সেল। এটা হলো ইনেট সেল দ্যাট আর সাইটোটক্সিক অর ভেরিয়ারলি ইনফেক্টেড সেল এন্ড টিউমার সেল উইদাউট পিরিয়ড দ্য সেন্সিটাইজ। আগের সেন্সিটাইজ ছাড়া, বললাম না প্রতিনিয়ত অ্যাবনর্মাল ক্যান্সার সেলকে সে ডিস্ট্রয় করতে থাকে, আগে তাকে চেনার দরকার নেই। যদি অ্যাবনর্মাল সেল আইডেন্টিফাই হয়, ক্যান্সার সেল আইডেন্টিফাই, তাকে ডিস্ট্রয় করো। ওর কাজ হলো এটা, ও কন্টিনিউয়াসলি হচ্ছে এই ক্যান্সার সেলটাকে ডিস্ট্রয় করতে থাকে। সেল সার্ফেস আমার নাম মার্কার হচ্ছে 1656। নো টি সেল বি সেল রিসেপ্টর, তার কোনো টি সেল বি সেল রিসেপ্টরের দরকার নাই। ব্লাড সার্কুলেশন 5 থেকে 10% থাকলেই এনাফ, সে অনবরত অন ডিউটি কাজ করতে থাকবে। এবার যেটা বললাম একটা কোশ্চেন হবে, এখান থেকে ঘুরে পেঁচে একটা কোশ্চেন হতে পারে, বাট কোশ্চেনটা হয় এটা নিয়ে। নর্মাল CD4 এবং CD8 মানে ওই যে হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল, এদের রেশিও থাকে, একটা কনস্ট্যান্ট রেশিও থাকে, অ্যাপ্রক্সিমেটলি 2:1। CD4 এর রেশিও থাকে 2 এবং CD8 এর মানে সাইটোটক্সিক টি সেলের রেশিও থাকে হচ্ছে 1। দিস রেশিও ইজ ক্রুশিয়াল ক্রিটিক্যাল ইন্ডিকেটর অফ ইমিউন হেলথ। মানে নর্মাল ইন্ডিভিজুয়ালের এই রেশিওটা হচ্ছে 2:1, বাট যদি ইমিউনো ডিফিসিয়েন্ট পেশেন্ট হয়, যদি এইচআইভি পেশেন্ট হয়, তখন দেখা গেছে এই রেশিওটা উল্টায় যায়, 1:2 হয়ে যায়। ওকে, তো এই রেশিওটা মানে মানে হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেলের রেশিও দ্বারা আমরা ইমিউনো ডিফিসিয়েন্ট পেশেন্টকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। এরকম একটা গ্রুপ হবে যে এইচআইভি পেশেন্টের CD4 এবং CD8 এর রেশিওটা কিরকম হয়, হ্যাঁ, এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো লিম্ফোসাইট আইডেন্টিফিকেশন দোজ ডিস্টিংগুইশ দ্য সেল সারফেস মার্কার অফ প্রিসাইজ আইডেন্টিফিকেশন অফ প্রসিডিউর। আচ্ছা, মজার ব্যাপার হলো যে আমরা বেসিক্যালি লিম্ফোসাইটটাকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি না। আমরা তো সব লিম্ফোসাইটে তো একই রকম দেখা যায়, অথবা দেখা গেছে যে তার সাইটোপ্লাজম নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও কাছাকাছি থাকে, বোঝা যায় না কোনটা টি হেল্পার সেল কোনটা বি হেল্পার সেল, বোঝার কোনো কায়দা নাই। বেসিক্যালি এটা তখন আমরা সিডি মার্কার দ্বারা, সেল সারফেসের মার্কার দ্বারা আমরা প্রিসাইজ আইডেন্টিফিকেশন করতে পারবো। সেটা ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো সেল সারফেস মার্কারের মাধ্যমে। বাংলাদেশের খুব কম জায়গায় এই ফ্লো সাইটোমেট্রি, ইবনে সিনাতে আমি আরো 5 বছর আগে তখন ওই ফ্লো সাইটোমেট্রিটা দেখছিলাম। এখন বাংলাদেশের মনে হয় 5 বছর তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে। সিডি মার্কার আর কোথায় হয়, ফ্লো সাইটোমেট্রি কোথায় হয় জানি না, ইবনে সিনাতে দেখছিলাম। একটা লোকই করতো, একটা গভর্নমেন্ট মেডিকেলে, আর হচ্ছে গিয়ে ইবনে সিনার ধানমন্ডি ব্রাঞ্চে এই ফ্লো সাইটোমেট্রি মানে সেল সারফেস মার্কার গুলো আইডেন্টিফিকেশন করতো, এই আর কি। সো আমরা এখন এবার অ্যান্টিজেনের কাহিনী পড়লাম বা ফার্স্ট লাইন ডিফেন্সিভ যারা আছে এদের পড়লাম। এবার আসছি যে আমরা ইমিউনোগ্লোবুলিনটা কি। বেসিক্যালি ইমিউনোগ্লোবুলিনটা কি, আমরা অ্যান্টিজেন চিনলাম,
এবং এখন অ্যান্টিবডিটা চিনি, হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন যেটা, ইমিউনোগ্লোবুলিন এটাকে আইজি বলা হয়, আইজি ইমিউনোগ্লোবুলিন, হ্যাঁ। এবার টাইপের উপরে ডিপেন্ড করে যে কোন টাইপের, হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন আর অ্যান্টিবডি আর এটা একটা গ্লাইকোপ্রোটিন মলিকুল প্রোডিউস বাই প্লাজমা সেল থেকে ডিভাইডেশন হয়ে সে একটা ইমিউনোগ্লোবুলিন প্রডিউস হলো। দে আর দা প্রাইমারি ওপেন হিউমারাল রেসপন্স। এরা বেসিক্যালি আমার হিউমারাল রেসপন্সের জন্য দায়ী থাকে, মানে ওই যে প্রথম সে মানে ইমিডিয়েট একটা রেসপন্স করলো, এরপর হচ্ছে কি এই যে অ্যাডাপটিভ যারা আছে এরা আস্তে ধীরে এসে চিনে, তারপর হচ্ছে হিউমারাল রেসপন্স তৈরি করে এই ইমিউনোগ্লোবুলিন তৈরি করলো। এবং এ কাজ করে কি, ডিজাইন টু সিক আউট এন্ড নিউট্রালাইজ স্পেসিফিক অ্যান্টিজেন। ওর কাজটা হইলো, এই ডিজাইনটা হইলো স্পেসিফিক অ্যান্টিজেন সিনসে, এবং এই স্পেসিফিক অ্যান্টিজেনকে বাইন্ড করলো এবং তাকে ডিস্ট্রয় অথবা নিউট্রালাইজ করে সার্কুলেশন থেকে বের করা। অল ওভার কোন অ্যান্টিজেনকে সে ডিস্ট্রয় করবে। অ্যান্টিজেন কি আমার বডির অ্যান্টিজেন না, এটা হলো ফরেন অ্যান্টিজেন, যেটা সেই ফরেন অ্যান্টিজেনকে সে ডিস্ট্রয় করা শুরু করে এবং সে ডিস্ট্রয় করে, নিউট্রালাইজ করে, অপসোনাইজেশন না, বেসিক্যালি নিউট্রালাইজেশন করে এবং হচ্ছে কি ডিস্ট্রয় করা শুরু করে স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে। এর ফাংশনটা কি? ও, অপসোনাইজেশন আছে, নিউট্রালাইজেশন এবং অপসোনাইজেশন আছে। তো নিউট্রালাইজেশনটা হইলো বাইন্ড টু টক্সিন অর প্যাথোজেন। ফরেন যদি অ্যান্টিজেন হয়, ওই টক্সিন অথবা প্যাথোজেনের সাথে বাইন্ড করে টু প্রিভেন্ট দেম ফ্রম ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য লোস্ট অফ হোস্টের সেলকে যাতে ডিস্ট্রয় না করতে পারে, ক্ষতি না করতে পারে, ওই সেলটাকে হচ্ছে সাথে বাইন্ড করে এবং তাকে নিউট্রালাইজেশন করা শুরু করে, তাদের কার্যক্ষমতা কমানো শুরু করে। এই ইমিউনোগ্লোবুলিন অপসোনাইজেশন কি কোড করে প্যাথোজেনের যে মানে সারফেস আছে, এই সারফেসকে কোট করে, কোট প্যাথোজেন টু মার দেম ডিস্ট্রয়িং বাই ফ্যাগোসাইট। মানে ওকে ধরে এবং ফ্যাগোসাইট যে সেল আছে তাদের কাছে তুলে দেয়, অথবা নিজেই ফ্যাগোসাইটোসিস মানে অপসোনাইজেশন প্রসেসটা মানে কি, অপসোনাইজেশন প্রসেস মানে নিউট্রালাইজেশনের একটু অ্যাডভান্স স্টেজ, তাকে কোট করে ডিস্ট্রয় করা শুরু করা। অপসোনাইজেশনের কাজ। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, অ্যান্টিবডির আরেকটা কাজ হলো কমপ্লিমেন্ট ক্যাসকেডটা হইলো যখন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মানে ফরেন একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি গিয়ে বাইন্ড করলো, তখনই কিন্তু আলটিমেটলি কমপ্লিমেন্টের কাজ। কমপ্লিমেন্টটা সিম্পলি আমরা কমপ্লিমেন্ট ক্যাসকেড আমরা পাবো এই ইমিউনোলজিতে। কমপ্লিমেন্টের কাজ হলো একটা 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 পাথওয়ে, একটা কেমিক্যাল পাথওয়ে, যেখানে হচ্ছে গিয়ে এই কোন ফরেন অ্যান্টিজেনকে বাইন্ড করে, সেই বাইন্ড করার পরে অথবা ফরেন প্যাথোজেনকে বাইন্ড করার পরে তাকে কেমিক্যাল কম্পোজিশনের মাধ্যমে তাকে ডিস্ট্রয় করে সার্কুলেশন থেকে বের করা। এটা হলো কমপ্লিমেন্টের কাজ। তার মানে কি, আমার ইমিউনোগ্লোবুলিন কাজ করতেছে, নিউট্রালাইজেশনের কাজ করতেছে, অক্সিজেনেশনের কাজ করতেছে, এবং সে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লাস্ট স্টেজ, সে এই যে কমপ্লিমেন্ট ক্যাসকেডকে ট্রিগার করলো, মানে কমপ্লিমেন্ট ক্যাসকেডকে যে অ্যাক্টিভেশন, এই অ্যাক্টিভেশনের রেটটা সে বাড়ানোর কাজটা করলো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে আপনি এমন এমন হয়ে গেল আপনার বডিতে অনেক বেশি প্যাথোজেন আছে, তাকে ধরছেও, তাকে বাইন্ডও করছে, তাকে ডিস্ট্রয় করতেছে, কিন্তু সার্কুলেশন থেকে সে বের করতে পারতেছে না। এদেরকে আমরা কিভাবে ক্লাসিফাই করি? এই অ্যান্টিবডির কিন্তু সুন্দর সুন্দর কাজ আছে। তো একটু দেখি যে আমরা পাঁচটা টাইপের অ্যান্টিবডি আছে, যেটা একক ওয়াই শেপ, দেখেন এটা ওয়াই শেপ একক, এটাকে আমরা মনোমার বলি। ওকে, এইটাকে বলি ডাইমার, ডাই ডাই দুইটা। মনোমার কথা হলো কয়টা ভাইয়া? একটা, দুইটা, তিনটা টাইপের অ্যান্টিবডি হলো মনোমার, একটা হইলো ডাইমার, আর একটা হলো দেখেন কয়টা, পলি পলি, পলি, হ্যাঁ পেন্টামার, হ্যাঁ পেন্টামার, হ্যাঁ পলি আপনার কথা ইথিক্যালি ঠিক আছে। তো এটাকে বলি আমরা পেন্টামার। এখন একটা জিনিস দেখেন ভাইয়া, এই যে দেখেন এর বাইন্ডিং সাইট হলো কয়টা? এই দুইটা। একটা অ্যান্টিবডির বাইন্ডিং সাইট থাকে দুইটা। ওকে, কমপ্লিমেন্ট অথবা হোস্ট সেলের রিসেপ্টরের বাইন্ডিং সাইট থেকে দুইটা, তাহলে কয়টা হলো? একটার দুইটা সাইট, এই একটা সাইট, এই একটা সাইট। ঠিক আছে ভাইয়া?
এখন যার হচ্ছে গিয়ে বাইন্ডিং সাইট মানে যে হলো পেন্টামার, তার বাইন্ডিং সাইট কয়টা হবে ভাইয়া? 10টা, 5টা, 10টা। 10। তার মানে কি, যার বাইন্ডিং সাইট বেশি তার এটা কি বলে, তার তার ক্যাপাবিলিটিও বেশি বলা যায়, ঠিক না? জি ভাই। তার ক্যাপাবিলিটিও বেশি। এখন এটার উপরে কথা আছে, এটা কেন বললাম? দেয়ার আর 5 মেজর ক্লাসেস or isotope or immunoglobulin determined by the type of heavy chain they are processed. এটা বলা হলো গামা, মিউ, আলফা, ডেল্টা, এপসিলন। ইচ ক্লাসেস হ্যাজ ডিস্টিংক্ট স্ট্রাকচার, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাকচার আছে। তাদের কিসের উপরে ডিপেন্ড করে? এই যে টাইপ অফ হচ্ছে কি হেভি চেন এবং লাইট চেনের উপরে, এবং তাদের আলাদা আলাদা আমাদের বডিতে কাজ আছে, মিশন আছে, স্পেসিফিক স্ট্র্যাটেজিক মিশন আছে আলাদা। স্পেসিফিক মিশন কি কি সেটা একটু পরে যাচ্ছে। তাহলে আমরা ইমিউনোগ্লোবুলিনটা আবার একটু চিন্তা করি। ওয়াই শেপ গামা গ্লোবুলিন বলি, এই সেই ওয়াই শেপ গামা গ্লোবুলিন যেটা হলো আইজিজি, সবচেয়ে বেশি ফার্স্ট লাইন ডিফেন্সিভ, মানে প্রথমেই যে অ্যান্টিবডিটা প্রডিউস করে সেটা হলো, একটু মেসেজ, তো এরা প্রথমে হচ্ছে অ্যাপিয়ার হয়। এই যে পেন্টামার যারা আছে, মিউ, আলফা যারা, এরা দুইটা জিনিস একসাথে, মানে এই যে, আচ্ছা একটা জিনিস মিস করে গেছে। এই যে এই যে এই যে এই যে এই যে এরা যে অ্যাটাচ হইলো, এই যে একটা একটার সাথে একটা, এই যে পাঁচটা পাঁচটা একসাথে হইলো, এরা যে অ্যাটাচ হইলো, এদের যে অ্যাটাচমেন্টের চেইনটা, এদেরকে বলা হয় জে চেইন। একটা আরেকটার সাথে যে ডাইমার হইলো, পেন্টামার হইলো, এরা একজন আরেকজনের সাথে যে চেইনের মাধ্যমে আবদ্ধ হইলো। এর আগে ডাইসালফাইড বন্ড দেখলাম, এখন অ্যান্টিবডি একটার সাথে একটা অ্যাটাচ হইলো যে চেইনের মাধ্যমে। তো তাহলে আমরা যদি বলি যে আলফা যে আইজি এ, এই আইজি এটা বেসিক্যালি হচ্ছে দুইটা ইমিউনোগ্লোবুলিন যে চেইনের মাধ্যমে অ্যাটাচ হইলো, তখন সেটা হলো আইজি এ। আর মিউ যেটা, এম যেটা আইজি এম, তারা 5টা ইমিউনোগ্লোবুলিন একসাথে যে চেইনের মাধ্যমে বন্ড হইলো, তখন সেটাকে আমরা পেন্টামার অথবা সেটাকে আইজি এম বলি। ডেল্টা যেটা হলো ইমিউনোগ্লোবুলিন ডি, এবং এপসিলন যেটা হলো আইজিই। এখন আমরা একটু যাই ওদের স্পেসিফিক কাজ কি কি। আচ্ছা, আইজিজি এটা মনোমার, এদের কাজ হইলো আমাদের কনসেন্ট্রেশন, মানে টোটাল অ্যান্টিবডি 70 থেকে 75% হচ্ছে গিয়ে আইজিজি থাকে। আইজিজি থাকে এরা। এদের কাজ হইলো তারা 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 উম, একটা ডিফেন্সিভ মেকানিজম দেয়। এরা একমাত্র ইমিউনোগ্লোবুলিন যারা প্যালাসেন্টা ক্রস করতে পারে, মনে আছে প্যালাসেন্টা ক্রস করে, এবং জি ভাইয়া। কারা কি করে তখন? তখন বাচ্চার এইচডিএফএন করতেছে, ওরা এইচডিআর করতে পারে। ভেরি গুড। তো একমাত্র ইমিউনোগ্লোবুলিন যারা পেসিভ ইমিউনিটি দেয় মায়ের কাছ থেকে, মানে ফিটাসের ওই মায়ের কাছ থেকে এই অ্যান্টিবডিটা ওই প্লাসেন্টার মাধ্যমে ক্রস করে ফিটাসকে ইমিউনিটি দেয়, পেসিভলি আমার ইমিউনিটি দেয়। এদের কাজ হচ্ছে, এই আইজিজির কাজটা হলো এই। আর আইজিএমটা হলো পেন্টামার বললাম। এই পেন্টামার 5টা মনোমার ইউনিট জয়েন টুগেদার, একটু মিসিং আছে, জয়েন বাই জে চেইন। হ্যাঁ, জয়েন বাই জে চেইন, জে চেইন দ্বারা এটার কনসেন্ট্রেশন হইলো 5 থেকে 10%। টোটাল টোটাল ইমিউনোগ্লোবিনের 5 থেকে 10%। এদের কাজ হইলো ফার্স্ট অ্যান্টিবডি প্রডিউস ডিউরিং দ্য প্রাইমারি ইমিউনো রেসপন্স।
ডেঙ্গু আমরা ল্যাবে কাজ করি না, সবাই তো ল্যাবে কাজ করি নাকি মোটামুটি। জ্বর ডেঙ্গু মশায় কামড় দিলে প্রথমেই 2 থেকে 3 দিনের ভিতরে আসলে তখন আমরা দেখি আইজিএমটা পজিটিভ। হ্যাঁ, কোনটা দেখি ভাইয়া? এনএসএন করি প্রথমে নাকি, ওকে, এনএস1 করি, এরপরে অ্যান্টিবডি যদি দেখতে তারপর চাই আইজিজি আইজিএম করি। আইজিএম যদি 3 থেকে 5 দিনের ভিতর হয় তখন আইজিজি পজিটিভ থাকে না এম পজিটিভ থাকে? আইজিজি। যদি সেটা 3 থেকে 4 দিনের ভিতর হয় তখন আইজিএমটা পজিটিভ হয়। কারণ কি, তারা ফার্স্ট লাইন যে অ্যান্টিবডি প্রডিউস হয় তারা প্রথমে এই প্রাইমারি রেসপন্সে কাজ করে। আইজিজিটা ওই আপনার একটা ইনডিউরেশন থাকে স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রে বা স্পেসিফিক প্যাথোজেনের ক্ষেত্রে, সেটা 7 থেকে 14 দিন বা আজীবনও থাকতে পারে এই আইজিজি। কথা জি বুঝছেন? জি So ভাই। basically, it will the fast antibody produced during the primary immune response, the large size make it the extremely effective at activation of complement system. তার মানে কি, বড় হওয়ার কারণে শক্তিটাও অনেক বেশি থাকে এবং কমপ্লিমেন্টকে সে ডিরেক্টলি অ্যাক্টিভেশনে কাজ করে। ওকে, এর ভিতরে একটা আছে ইমিউনোগ্লোবিন আছে, ভোতা ইমিউনোগ্লোবিন। ভোতা বলতে কি, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যার কোনো বোধ শক্তি নাই, যার কোনো কাজ নাই, সে ওই চায়ের দোকানে বসে থাকে আর ওই কোনো কাজ নাই। এর ভিতরে একটা ইমিউনোগ্লোবিন আছে, পরিচয় করে দিব। অবশ্য এখানে একটু তাকে জায়গায় দিছি যে হ্যাঁ তার কিছু কাজ আছে, আসলে বেসিক্যালি তার কোনো কাজ নাই সেটা বলতেছি। আইজি এটা ডাইমার, মানে ওই আমাদের সিক্রেশনে হচ্ছে কি এই যে আইজি এটা নিয়ে কোশ্চেন আছে আপনাদের, তো এখানে নাই, ইমিউনোলজি পার্টে নাই, ইমিউনো হেমাটোলজিতে পাবেন। তো আইজি এটা হলো সিক্রেশনে থাকে হচ্ছে গিয়ে আমার ডাইমার হিসাবে এবং সিরামে থাকে হচ্ছে আমার মোনোমার হিসাবে। কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে 15 থেকে 20%। এটা প্রাইমারি সিক্রেটরি অ্যান্টিবডি। এটা মিউকোসাল মেমব্রেন, আমরা হচ্ছে কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, রেসপিরেটরি, ইউরোজেনিটাল ট্র্যাক্ট, এন্ড বাই প্রিভেন্টিং দ্য প্যাথোজেন অ্যাটাচ। মানে ওই যে আমাদের এই অর্গানগুলো, ইন্টারনাল অর্গানগুলোতে যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, রেসপিরেটরি এবং ইউরোজেনিটাল যে অর্গানগুলোতে আছে, সেখানে হচ্ছে কোনো প্যাথোজেন যাতে অ্যাটাচ না করতে পারে সেক্ষেত্রে ও একটা বড় ভূমিকা পালন করে। এবং এদেরকে আমরা চোখের পানিতে পাই, নাকের পানিতে পাই, তারপর মুখের পানিতে পাই, মানে সেলাই বা টিয়ার, তারপর হচ্ছে গিয়ে এই যে ব্রেস্ট মিল্কে আমরা হচ্ছে এই আইজি এটা পাই। বাচ্চাকে আমরা বলে না যে প্রথম মায়ের ব্রেস্ট ফিডিং করাবেন, কারণ হচ্ছে কি, কারণ ওই যে ব্রেস্ট ফিডিং এ বা ব্রেস্ট মিল্কে তখন হচ্ছে কি এই সব ধরনের অ্যান্টিবডি গুলো থাকে। আল্লাহ মানে কিভাবে এটা একটা মেকানিজম করে দিয়ে দিছে যে বাচ্চাকে পৃথিবীতে আসার পরেই একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে দিচ্ছে তার যাতে ডিফেন্স মেকানিজমটা তৈরি হয়। তো মনোমারের ভিতরে আইজিটার সাথে আমরা সবাই খুব পরিচিত। কোন ধরনের অ্যালার্জিক ইলিশ খাইলেন, গরু খাইলেন, বাস ধামধুম আইজিটা বেড়ে গেল। হ্যাঁ, এটা লোয়েস্ট কনসেন্ট্রেশন ইন সিরাম, মানে কম থাকাটা ভালো। এটা আইজি কম থাকবে এটাই স্বাভাবিক। যদি আইজি 2000-3000 হয় তাহলে তো খবর আছে যে হ্যাঁ কোনো কিছুর এগেনস্টে অ্যালার্জিক রেসপন্স হইলো। এদের কাজটা হলো কি, মিশনটা কি, বাইন্ড রিসেপ্টর অন দ্য মাস্ট সেল এন্ড বেসোফিল। এই যে অ্যান্টিবডি যারা আছে এরা মানে মাস্ট সেল এবং বেসোফিলের সাথে হচ্ছে বাইন্ড করলো এবং হিস্টামিন, বেশি বেশি হিস্টামিন রিলিজ করলো, ট্রিগার দ্য রিলিজ অফ হিস্টামিন ইন অ্যালার্জিক হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 রিয়াকশনের জন্য এরা দায়ী থাকে। অলসো এরা হচ্ছে গিয়ে প্যারাসাইটিক, যখন হচ্ছে কি ইনফেকশন হয় তখন এই আইজিইর রেসপন্সটা বেড়ে যায়। এই ডির কাজটা হইলো, বললাম না যে একটা উম কি বলে বোধ শক্তি নাই ওর, মনোমার। এটা 1% নিচে থাকে, প্রাইমারি রেসপন্স ফাউন্ড সারফেস দ্য লিম্ফোসাইট বি লিম্ফোসাইট। এই মানে ওর কোনো রেসপন্সই নাই, ডির কোনো রেসপন্সই নাই, মানে মানে এটা আননোন রেসপন্স হলো আননোন। কিছুটা এখন বলতেছে যে হ্যাঁ প্রাইমারি আমরা হচ্ছে কি সেল সারফেসের মার্কারে পাচ্ছি বি লিম্ফোসাইট এবং অ্যালং উইথ আইজিএম ইট মেইন রোল অ্যাক্ট এজ এ অ্যান্টিজেন রিসেপ্টর থ্রু। মানে ওর কাজটা বেসিক্যালি সে একটা অ্যান্টিবডি, সে মানে স্পেসিফিক কোনো তার কোনো কাজ নাই, সে আরেকজনের মানে হেল্পার হিসেবে কাজ করে অথবা অ্যান্টিবডি প্রডিউসিং এ সে অ্যাক্টিভেশনে কাজ করতেছে। এই আইজিডি যারা আছে, হ্যাঁ আইজিডির স্পেসিফিকলি কোনো কাজ নাই।
এটা 1%-এর নিচে থাকে আমাদের বডিতে। এবার আসেন একটু সামারাইজ করি যে আমরা আসলে কি শিখলাম, আমাদের মোরাল অফ দ্য ডে আমরা কি জানার চেষ্টা করলাম। আমরা বেসিক্যালি আমাদের বডির ডিফেন্স মেকানিজম নিয়ে পড়াশোনা করলাম। একটা বডিতে যখন একটা ফরেন পার্টিকেল আসে, সেই ফরেন পার্টিকেলকে কিভাবে রিকগনাইজ করে এবং রিকগনাইজ করার করার পরে সেটাকে কোন সিস্টেমে তাকে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করার পরে কারা প্রথমে ফাইট করে এবং কারা ডিস্ট্রয় করে। ডিস্ট্রয় করার পার্টে আমরা এখনো যাই নাই, আইডেন্টিফিকেশন পর্যন্ত জানলাম যে কারা তারা কাজ করে। তো মিশনটা কি? দ্য হিউম্যান ইমিউন সিস্টেম ইজ নট এ স্ট্রিক্ট লিস্ট অফ দ্য সেল অ্যান্ড মলিকুল বাট এ ডাইনামিক মাল্টিলেয়ার ডিফেন্স নেটওয়ার্ক। এটা বেসিক্যালি একটা মাল্টিলেয়ার ডিফেন্স মানে নেটওয়ার্ক হিসাবে কাজ করে। একা কোনো ভাবে কাজ করে না, একা কোনো সেল একা কাজ করতে পারে না। তো মাল্টিলেয়ার যদি কোনো কোনো এই মানে যেমন বাংলাদেশের চারদিকে এখন বিজিবি কাজ করে, ঠিক না? বর্ডারকে পাহারা দিচ্ছে বিজিবি। এরপরে হচ্ছে গিয়ে দেখা গেছে যে আর্মি কাজ করতেছে একটা লেয়ার, তারপর পুলিশ কাজ করতেছে, তারপরে হচ্ছে ওই এটিএম বুথের জন্য আরেকটা স্পেসিফিক সিকিউরিটি গার্ড অ্যাসাইন করা। শুধুমাত্র দেখা গেছে কোনো কিছু নাই, সিকিউরিটি এটিএম বুথের সামনে বাংলাদেশের ভারতের এবং বাংলাদেশের বর্ডার ওপেন, শুধুমাত্র এটিএম বুথের সামনে সিকিউরিটি গার্ড বসে আছে। তো ওই এটিএম বুথ কি থাকবে না, উড়ায় নিয়ে যাবে। তো একা কোনোভাবে ওই এটিএম বুথটাকে, মানে এটিএম বুথ যদি ধরেন আপনার বডি, তো এই বডিতে একা কোনো কাজ করে না, একটা ডিফেন্স মাল্টিলেয়ার ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। ফ্রম দ্য ইমিডিয়েট ব্রড স্পেকট্রাম রেসপন্স অফ ইনেট to highly specific memory forming power of the adaptive system, every component and integrated identification, target, neutralize threat and the remarkable precise। মানে এই যে আমার এই যে মাল্টিলেয়ার যে আমার ডিফেন্স সিস্টেম, এদের ভিতরে কেউ কাজ করে ইমিডিয়েটলি, তারা আবার কেউ আছে ব্রড স্পেকট্রামে ইনেট ইমিউনিটি করলো, আবার আছে অ্যাডাপটিভ ভাবে হচ্ছে মানে হাইলি স্পেসিফিক ভাবে, এবং কেউ মেমোরি ফর্মিং মানে মেমোরি প্রডিউস করে, আবার কেউ আছে যে কমপ্লিমেন্টকে হচ্ছে গিয়ে ক্যাসকেডকে আইডেন্টিফিকেশন করে, আবার কেউ আছে হচ্ছে গিয়ে টার্গেটেড যে প্যাথোজেন আছে সেটাকে নিউট্রালাইজ করে। এই যে পুরা কাজটা প্রিসাইজ ভাবে করে আপনার বডি মেকানিজমকে, আপনার ডিফেন্স মেকানিজমকে সচল রাখতেছে। প্রথমে একটা থ্রেট আসতেছে, সেটা ইনেট রেসপন্সিভ, ইনেট যে ইমিউনিটি আছে সেটা রেসপন্স করছে, অ্যাডাপটিভ ইমিউনিটি সেটাকে হচ্ছে গিয়ে চিনে রাখতেছে, এবং সে কোঅর্ডিনেশন অন্য যে মেকানিজম আছে ডিস্ট্রয় বা ইলিমিনেট মেকানিজমের মাধ্যমে তাকে ডিস্ট্রয় করে আমাদের বডি থেকে তাকে বের করে দিচ্ছে। এই হচ্ছে হোল অফ ইমিউনিটির একটা হিস্টোরি। এই পর্যন্ত আমরা কোঅর্ডিনেশন পর্যন্ত জানলাম যে হ্যাঁ তাকে চিনলো এবং ডিস্ট্রয় প্রসেস যাচ্ছে, কিভাবে ডিস্ট্রয় করে সেটা এখনো পর্যন্ত শেষ করে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা তাও শিখবো। এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস শেষ বলা যায়। আমরা ফেসবুকে লাইভ দিছিলাম কিন্তু লাইভ চালুই করি নাই, এটা হলো খুব খারাপ ব্যাপার। এই ওকে, আমি একটু লাইভটা শেষ করি, এরপরে আবার একটু আমরা ডিসকাস করি। ওকে, ঠিক আছে। তো এই